হ্যালো ম্যাডাম, ডিস্টার্ব করলাম? আমি তো পুরো হয়ে আছি, ঘুম উবে গেছে, শোয়া থেকে লাফিয়ে উঠলাম, কারণ গলার স্বর শুনতে খুব ভালোভাবে বুঝে গেছি যে এটা আদ্রিয়ান। নিজেও জানি না কি করে বুঝলাম, কিন্তু কথার ধরন শুনে বুঝে গেছি। কিন্তু ও আমাকে ফোন করেছে। টেবিলের ঘড়ির দিকে তাকিয়ে দেখি 3টা বেজে গেছে। এত রাতে ও কেন আমাকে ফোন করলো? আবার কোনো বিপদে পড়েছে নাকি? এসব ভাবতে ভাবতে আবার ওর গলার আওয়াজ শুনতে পেলাম। কি হলো, ঘুমিয়ে পড়লে নাকি? আমি বিস্মিত গলায় বললাম, আপনি এখন? যাক, গলার স্বরটা অন্তত মনে আছে তোমার। আমি তো ভেবেছিলাম আমায় ভুলেই গেছো। আমি তো ঝটকার উপর ঝটকা খাচ্ছি। কি বলছেন উনি এসব? ওনার কথা শুনতে মনে হচ্ছে না উনি কোনো বিপদে পড়েছেন। তার মানে এমনিই ফোন করেছে আমাকে, কিন্তু কেন? আমি ইতস্তত গলায় বললাম, না মানে আপনি। ফোন করে একটা খবর তো নিতে পারতেন ম্যাডাম। ওনার কথায় আবারও অবাক হলাম। আমি খোঁজ নেব ফোন করে, তাও ওনার? তবু নিচু কণ্ঠে বললাম, নাম্বার দিয়ে গেছিলেন নাকি যে ফোন করব? কেন, তুমি চেয়ে নিতে পারতে না? আমি এক হাতে নখ দেখতে দেখতে বললাম, নাম্বার চাইলে তো হ্যাংলা ভাবতেন আমাকে। ও, দ্যাট মিন্স তুমিও আমাকে হ্যাংলা ভেবেছিলে? হ্যাঁ, আমি পুরুকুসকে বললাম, আমি কেন আপনাকে হ্যাংলা ভাবতে যাব? কারণ আমিও তো তোমার কার্ডটা চেয়ে নিয়েছিলাম। কি বলবো বুঝতে পারছি না, তাই চুপ করে আছি। আদ্রিয়ান নিজেই বলল, ডিস্টার্ব করলাম? না তা না, কিন্তু আসলে কাজ সেরে একটু আগে বাড়িতে ফিরলাম। ফ্রেশ হয়ে বিছানায় গা এলিয়ে দিতেই তোমার কথা মনে পড়লো। এটাও মনে পড়লো যে তোমাকে ধন্যবাদ দেওয়া হয়নি, তাই এই কার্ডটা বের করে ফোন করলাম আর কি। আমি মনে মনে একটু হাসলাম। ও শুধু ধন্যবাদ দিতেই ফোন করেছে আমাকে? আমি বোকার মতো কী সব ভাবছিলাম। যদি অনেক রাত হয়ে গিয়েছে, ঘুমিয়ে পড়েছিলে নিশ্চয়ই? ডিস্টার্ব হওনি তো? না তা হয়নি, কিন্তু আপনি শুধু আমাকে ধন্যবাদ দিতে ফোন করেছেন। ও কিছুক্ষণ চুপ করে থেকে বলল, রাত হয়েছে অনেক, ঘুমিয়ে পড়ো। গুড নাইট। বলে ফোন কেটে দিল। আমি একটু অবাক হলাম। যা বাবা, এভাবে কেটে দেওয়ার কি হলো? শুধু ধন্যবাদ দিতে ফোন করেছিল, দেওয়া হয়ে গেছে, তাই হয়তো ফোন কেটে দিয়েছে। গুড নাইটটাও বলতে দিল না। খবিস, তোর বউ মরবে। ধ্যাত, কিসব বলছি, আসলে পাগল হয়ে গেছি আমি। ও যে আমাকে ধন্যবাদ দিতে ফোন করেছে এটাই অনেক, কিন্তু আরেকটু কথা বললে কি হতো? আবার কি কোনোদিন কল করবেও আমাকে? যা খুশি করুক, আমার কি? এসব চিন্তা করেই গাল ফুলে শুয়ে পড়লাম। পরের দিন অফিসে ডেস্কে গিয়ে বসতে তীব্র বলল, কি ব্যাপার মিস হিরোইন, কাল আবার কোন স্টার এসেছিল নাকি? আমি ভ্রুকুচকে ওর দিকে তাকিয়ে বললাম, মানে? না মানে পরশু তো এডি এসেছিল, কালকে আবার কেউ এসেছিল কিনা সেটাই জিজ্ঞাসা করছিলাম আমরা। আমি বিরক্ত হয়ে বললাম, স্টারদের কি আর খেয়ে দিয়ে কাজ নেই যে রোজ রাতে ওনার বাই ওয়ান আমার ফ্ল্যাটে আসবে? তীব্র এবার চেয়ার করে আমার দিকে তাকিয়ে বলল, বাই দ্য ওয়ে, এডি তো আর তোর কার্ড নিয়েছিল তাই না? ফোন টোন করেছিল? এটা শুনে তো ওরও উৎসুক দৃষ্টিতে তাকালো, মানে ও শুনতে চায়। আমি স্বাভাবিক ভঙ্গিতেই বললাম, হ্যাঁ কল করেছিল কাল রাতে। দুজনে চমকে তাকালো আমার দিকে, কারণ ওরা এতটাও আশা করেনি। ওদের আর কি বলবো, আমি নিজেও তো ভাবতে পারিনি এমন যে আদ্রিয়ান নিজে আমাকে ফোন করবে। ওরও এক্সাইটেড হয়ে বলল, এই কি কি বললো? আমি ওর দিকে তাকিয়ে মেকি হাসি দিয়ে বললাম, বলবো যে বিয়ের জন্য মেয়ে খুঁজে পাচ্ছি না, তোমার কোনো বোন টোন বা বান্ধবী থাকলে বলো। আমি তোর কথা বললাম, ছবিও দেখালাম, ও রাজি হয়ে গেল। ওরও বিরক্তকর দৃষ্টিতে তাকিয়ে বলল, মিথ্যুক। আমি সিরিয়াস মুখেতে বললাম, সত্যিই বলছি, এটাই হয়েছে। ওরও হাত ভাঁজ করে ভুরুকুসকে বলল, এডির বিয়ের জন্য মেয়ে খুঁজে পাচ্ছে না, তোকে মেয়ে খুঁজতে বলেছে, তুই ছবি দেখিয়েওছিস, ও রাজিও হয়েছে। আমার মাথায় কি সিল দিয়ে আছে যে আমি গাধা, যা বলবি তাই গিলবো? আমি অবাক হওয়ার ভান করে বললাম, আরে তোর কথা ভুল হচ্ছে। ওরও একটু অবাক হয়ে বলল, কি ভুল হচ্ছে? আদ্রিয়ান মেয়ে খুঁজছে ঠিক, কিন্তু ওনার জন্য না। এবার তীব্র কৌতূহল কণ্ঠে বলল, তাহলে? আমি দাঁত বের করে একটা হাসি দিয়ে বললাম, ওনার ড্রাইভারের জন্য খুঁজতেছে, বেচারা নাকি বুড়ো হয়ে যাচ্ছে, কিন্তু বউ জুড়ছে না কপালে।
ওরও সাথে সাথে মুখটা ছোট করে ফেললো। আমি আর তীব্র মুখ টিপে টিপে হাসছি। ওরও কিছুক্ষণ বোকার মতো আমার দিকে তাকিয়ে থেকে বলল, তোরা দুজন এতক্ষণ আমাকে নিয়ে মজা করছিলি? এটা শোনার সাথে সাথে তীব্র আর আমি শব্দ করে হেসে দিলাম। তীব্র হাসতে হাসতে বলল, সেটা তুই এতক্ষণে বুঝলি? তীব্র কথাটা শেষ করতেই আমি আর তীব্র হাসতে হাসতে হাই ফাইভ করলাম। আর ওরও মুখটা ফুলিয়ে বলল, থাক তোরা দুজন একসাথে, আমি কথাই বলবো না তোদের সাথে। বলে ডেস্কের দিকে ঘুরে কাজ করতে লাগলো। আমি আর তীব্র মুচকি হেসে কাজে মন দিলাম। কিন্তু অনেকটা সময় পার হয়ে যাওয়ার পরেও যখন ওরও কোনো কথা বলছে না, তাই আমি চেয়ারটা ঘুরিয়ে বললাম, এই বেতনি, মনোব্রত পালন করছিস নাকি? কিন্তু ও চুপ করে আছে, কোনো কথা বলছে না। সেটা দেখে তীব্র ওর দিকে ঘুরে বলল, এই যে ড্রামা কুইন, মুখে গ্লু লাগিয়ে রেখেছিস। কিন্তু মহারানী এবারেও একেবারে চুপ করে আছে। এবার আমি আর তীব্র দুজনের মুখের দিকে তাকালাম। তীব্র চোখ দিয়ে ইশারা করলো আর আমিও ওর ইশারা বুঝতে পেরে মুচকি হেসে চোখ টিপ মারলাম। এরপর দুজনে একসাথেই ওকে সুসুরি দিতে লাগলাম। এটা ওর রাগ ভাঙানোর নিনজা টেকনিক। ওর যত রাগই থাক, সুসুরি দিলে ও খিলখিলে হেসে দেয় আর ওর রাগ জল হয়ে যায়। আর এবারও এর ব্যতিক্রম হলো না। কিছুক্ষণ হাসাহাসির পর ওরও অসহায় কণ্ঠে বলল, প্লিজ বল না কি বলেছে। আমি ছোট একটা নিঃশ্বাস নিয়ে ওদের দুজনের দিকে তাকালাম। দুজনেই শুনতে ইচ্ছুক। এরপর ওদের সবটা বলার পর তীব্র ওর মাথায় একটা চাটি মারলো। আমি মাথায় হাত দিয়ে মুখ ফুলিয়ে বললাম, মারলি কেন? তীব্র ভুরুকুচকে আমার দিকে তাকিয়ে বলল, মারবো না তো কি করবো, এত মাথা মোটা কেন রে তুই? ওর বিরক্তকর কণ্ঠে বলল, সেই ইয়ার, তোর কি মনে হয় শুধুমাত্র ধন্যবাদ দিতে কেউ রাত 3টে বাজে ফোন করে? করতেই পারে, কাজ ছিল তাই সারাদিন সময় পায়নি, তাই রাতে করেছে। ওর মতো একজন তো আর আমার সাথে প্রেমালাপ করতে ফোন করেনি। ওরা দুজন আমার দিকে হতাশ দৃষ্টি নিক্ষেপ করে ছোট নিঃশ্বাস ফেলে কাজে মন দিল। আমি কিছু বুঝলাম না, তাই কিছুক্ষণ ওদের দিকে বোকার মতো তাকিয়ে থেকে নিজের কাজে মন দিলাম। লাঞ্চ টাইম পর স্যার মিটিংয়ে ডাকলো। মিটিংয়ের মধ্যে কেউ বারবার কল দিচ্ছে, ফোন ভাইব্রেট হচ্ছে বারবার। সে বিরক্ত লাগছে আমার। মিটিং শেষ হতেই ওরু আর তীব্রকে বললাম, তো ডেস্কে যা, কেউ কল করছে বারবার, আমি কথা বলে আসছি। ওরা মাথা নেড়ে চলে গেল। আমি অফিসের বিরাট ব্যালকনিতে গিয়ে ফোনের স্ক্রিনে চোখ দিতেই ভ্রুকুচকে গেল, কারণ নাম্বারটা আননোন। একটা আননোন নাম্বার থেকে এতবার করলেও আমি নাম্বারটা ডায়াল করলাম। রিং হওয়ার প্রায় সাথে সাথেই ফোন রিসিভ করলো। আমি জিজ্ঞাসা কণ্ঠে বললাম, হ্যালো। কি ম্যাডাম, ব্যস্ত ছিলেন মনে হয়? আমি চমকে কান থেকে ফোন সরিয়ে নাম্বারটা দেখলাম। তখন ঘুমের মধ্যে রিসিভ করেছিলাম, তাই নাম্বারটা খেয়াল ছিল না। কিন্তু ধন্যবাদ দেওয়া তো হয়ে গেছে, তাহলে আবার কল কেন করলো? এইসব ভেবে আবার ফোনটা কানে নিতেই বললাম, আপনি? নাম্বারটাও সেভ করো নি? হাউ রুড। না মানে আচ্ছা ছাড়ো, কতক্ষণ যাবৎ কল করছি, ফোন ধরছিলে না কেন? আসলে মিটিংয়ে ছিলাম তো। কিসের মিটিং? নতুন করে আবার কাকে বাস দেবে সেই ব্যাপারে? আপনিও না? ওপাশ থেকে ওনার হাসির শব্দ পেলাম। সেই হাসির শব্দ শুনে আমিও হেসে দিলাম। উনি হাসি থামিয়ে বলেন, আচ্ছা শোনো, যে কারণে কল করলাম আর কি, কালকে তো ফ্রাইডে, ফ্রি আছো নাকি কোনো কাজ আছে? আমি একটু অবাক হলাম, হঠাৎ এই প্রশ্ন কেন? তাই অবাক কণ্ঠেই বললাম, কেন বলুন তো? ফ্রি আছো? হ্যাঁ ফ্রি আছি, বাট হোয়াই? দেন কালকে মিট করি। এটা শোনার সাথে সাথে আমি যেন ফ্রিজ হয়ে গেলাম। উনি দেখা করতে চাইছে আমার সাথে, কিন্তু কেন? আমার সাথে ওনার কী দরকার? আমি নিচু কণ্ঠে বললাম, কিন্তু কেন? দেখা করতে যে বিশেষ কোনো কারণ থাকতেই হবে, এটা কোথায় লেখা আছে? ওনার কথায় আমি অবাকের ওপর অবাক হচ্ছি। উত্তেজনায় ঘাম বেরোচ্ছে আমার। নাকের নিচের ঘামটাও মুছে বললাম, না কিন্তু। তোমাকে ফোর্স করছি না। আমি স্টার প্লেস কফি শপে তোমার জন্য অপেক্ষা করব কাল সকাল 10টায়। তুমি চাইলে তোমার ফ্রেন্ডদেরকেও নিয়ে আসতে পারো, আমার সমস্যা নেই। এখন আসবে কি না ইটস আপ টু ইউ। আমি আসলে, কিন্তু আমাকে কথাটা শেষ করতে না দিয়ে উনি ধীর কণ্ঠে বললেন, বাই অ্যান্ড আই উইল ওয়েট ফর ইউ। বলে আমার কিছু বলার সুযোগ না দিয়ে ফোনটা কেড়ে দিলেন। ছেলেটা এমন কেন? নিজের কথা শেষ হলে ফোন রেখে দেয়।
অপর পাশের মানুষটার কথাও তো শুনতে হয় নাকি? আমার কান থেকে ফোন নামিয়ে ঠোঁট কামড়ে ধরে দাঁড়িয়ে রইলাম। কি করব এখন? ওকে তো নাও করতে পারলাম না, আর না আমি যেতে পারবো। আমি তো অফিসে আর ফ্ল্যাট ছাড়া কোথাও বেরোয় না। কিন্তু ও যদি সত্যিই ওয়েট করে, এসব ভাবতে ভাবতে চিন্তিত মুখ নিয়ে ডেস্কে গিয়ে বসলাম। আমার এমন চেহারা দেখে ওরু বলল, কিরে আবার কি হলো? যেটা শুনে তীব্র কম্পিউটার থেকে চোখ সরিয়ে বলল, যে ফোন করেছিল, যে তোর চেহারার রং বদলে গেল। আমি অসহায়ভাবে ওদের দিকে তাকিয়ে বললাম, আদ্রিয়ান ফোন করেছিল। সেটা শুনে দুজনেই চমকে গেল, যেন বড়সড় ঝটকা খেয়েছে। কিছুক্ষণ চুপ থাকার পর ওর প্রচন্ড উত্তেজিত হয়ে তীব্রকে বলল, দেখলি, আই টোল্ড ইউ না, হেডির মনে কিছু চলছে। আমি ভুরুকুসকে বললাম, মানে? তীব্র আমার চেয়ারটা ওর দিকে ঘুরিয়ে বলল, তোকে মনে বুঝতে হবে না, এবার বলতো কি বললো। কালকে মিট করতে চাই আমার সাথে। ওরা খুশি হয়ে বলল, ওয়াও, ফার্স্ট ডেট, হাউ কিউট। আমি ওরকে ধমক দিয়ে বললাম, তুই থামবি? ফার্স্ট ডেট? আকাশ কুসুম স্বপ্ন দেখা বন্ধ কর। আমি আছি আমার জ্বালায়, আর তোরা? তীব্র জিজ্ঞেস দৃষ্টিতে তাকিয়ে বলল, সমস্যা কি? আমি যেতে পারবো না। সেটা শুনে দুজনে একসাথে বলল, কেন? তোরা জানিস না কেন? মামুর আর ভাইয়ার ক্ষমতা থাকলেও এতটা নেই যে আমাকে খুঁজে বের করবে, কিন্তু ও ওর ক্ষমতা দিয়ে পাতাল থেকে হলেও আমাকে খুঁজে নেবে। তাই আমাকে সাবধানে থাকতে হবে। ওরু এবার আমার কাঁধে হাত রেখে বলল, দেখ অনি, এভাবে আর কতদিন পালাবি তুই? আর তাছাড়া তুই তো জার্নালিস্ট, এমনিতেও তোকে খুঁজে পেয়ে যাবে। তাহলে এটাকে প্রফেশন কেন করলি? ছেড়ে দে এটা। আমি ডেস্কে বাড়ি মেরে বললাম, সেটাই তো পারবো না। আমার আব্বুর স্বপ্ন ত্যাগ সবকিছু মিশে আছে এই প্রফেশন, কি করে ছাড়বো আমি? তীব্র আমার মাথায় হাত রেখে বলল, এজন্যই বলছি এসব ভাবিস না। ঘরের মধ্যে লুকিয়ে কয়দিন থাকতে পারবি তুই? আর ও তীব্র কথায় সাই দিয়ে বলল, আর দেখ, ছেলেটা ওয়েট করবে তো, না গেলে খারাপ লাগবে ওর। তীব্র এবার আমার কাঁধে হাত রেখে বলল, আচ্ছা ভয় পাস না, আমরাও যাবো তোর সাথে, ওকে? আমি চোখ মুছে একটা শ্বাস নিয়ে বললাম, আমি ভেবে দেখছি, বাট আমাকে ফোর্স করবি না প্লিজ। আর ও আমাকে এক হাতে জড়িয়ে ধরে বলল, যদি যাস তো আমাদের জানাস, আমরা রেডি হয়ে থাকবো, ওকে? তীব্র মুচকি এসে বলল, হ্যাঁ, 1 ঘন্টা আগে জানালেই হবে। হুম। ওরা দুজনেই একে অপরের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস নিয়ে ডেস্কে চলে গেল। বাড়ি ভীষণ জোরে বৃষ্টি আর বজ্রপাত হচ্ছে। আমাকে টেনে হিঁচড়ে অন্ধকারের একটা রুমে এনে ধাক্কা দিয়ে ফেলে দিল। আমি উঠে দাঁড়িয়ে দরজার কাছে যাওয়ার আগে দরজার বাইরে থেকে বন্ধ করে দিল। আমি তার দরজা ধাক্কাতে ধাক্কাতে চিৎকার করে বললাম, মো প্লিজ দরজাটা খোলো, এমন করো না আমার সাথে, প্লিজ খোলো দরজাটা, আমার ভয় লাগছে এখানে। মামি প্লিজ তুমি অন্তত খুলে দাও, প্লিজ যেতে দাও আমাকে। কিন্তু কেউ আসছে না। অন্ধকার রুমে বাইরের বজ্রপাত প্রতিটা আওয়াজে কেঁপে উঠছে আমি। প্লিজ খোলো দরজাটা প্লিজ। ক্লান্ত অস্পষ্ট সুরে কথাটা বলে কাঁদতে কাঁদতে দেওয়ালের সাথে হেলান দিয়ে বসে পড়লাম আমি। অনেকক্ষণ পর হঠাৎ কেউ এসে দরজা খুলে ভেতরে ঢুকলো। তাকে দেখেই ভয়ে গুটিসুটি মেরে বসলাম আমি। লোকটা যত এগিয়ে আসছে আমি ততই গুটিয়ে যাচ্ছি। সে আমার সামনে হাঁটু গেড়ে বসলো আর বলল, আজকে আবারও পালাতে চাইছিলে তুমি? আমি মাথা নিচু করে কাঁদছি। লোকটা আমার চুলের মুঠি ধরে মাথাটা উঁচু করে ধরলো। ব্যথায় কুকিয়ে উঠলাম আমি। চোখ দিয়ে পানি পড়ছে অনবরত, কিন্তু লোকটা সেদিকে পাত্তা নেই। সে আমার গাল চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলল, খুব শখ না পালানোর? সেই দিনের চরগুলোর কথা ভুলে গেছো বেবি? কোনো ব্যাপার না, আজকের ডোজটা শিওর মনে থাকবে। বলে ঝাড়া দিয়ে আমার গাল ছিঁড়ে উঠে দাঁড়িয়ে নিজের বেল্ট খুলতে শুরু করলো। আমি হালকা পিছিয়ে গিয়ে বললাম, প্লিজ আমার ভুল হয়ে গেছে, আমি আর পালানোর চেষ্টা করব না। পারবেও না, তোমার ওই ইউজলেস মামার মামির ভরসায় তোমাকে আর ছেড়ে রাখবো না আমি। আগে যেটা করেছো তার শাস্তি দিয়ে নেই। না প্লিজ আমাকে মারবেন না। লোকটা বেল্ট হাতে মুঠোয় নিয়ে বলল, সেটা তোমার এইসব করার আগে ভাবা উচিত ছিল। আজকের পর পালানোর আগে 10 বার ভাববে। বলে লোকটা নির্মম ভাবে বেল্ট দিয়ে মারতে শুরু করলো আমাকে। আমার চিৎকারে বন্ধ রুমের দেওয়ালে বারবার প্রতিধ্বনিত হচ্ছে, কিন্তু সেই চিৎকার মন
একটু গলছে না লোকটা। সে নিষ্ঠুরভাবে আঘাত করেই চলেছে আমাকে। চিৎকার করে লাফ দিয়ে উঠে বসলাম আমি। সারা শরীর ঘেমে ভিজে গেছে। জোরে জোরে শ্বাস নিচ্ছি। টি টেবিলে রাখা গ্লাস থেকে ডকডক করে পানি খেয়ে নিলাম। আজকে সন্ধ্যায় স্লিপিং পিল খেতে ভুলে গেছি, তাই এই অবস্থা। কারণ এটা নতুন না, প্রায় আমাকে তাড়া করা ভেড়ায় এই ভয়ঙ্কর দুঃস্বপ্ন। সেটা আমার অতীত, নিষ্ঠুর অতীত, যেটার থেকে আমি পালিয়ে বাঁচতে চাইছি, কিন্তু সেই অতীত আমার পিছু ছাড়ছে না। ঘড়ি বলছে 4:20 বাজে। একটা নিঃশ্বাস নিয়ে উঠে শাওয়ার নিতে চলে গেলাম, কারণ এখন হাজার চাইলেও আর ঘুমোতে পারবো না। 1 ঘন্টা লম্বা শাওয়ার নিয়ে কফি বানিয়ে বেলকনিতে দাঁড়িয়ে আবছা অন্ধকারে আকাশটা দেখতে দেখতে ধোঁয়াটা কফির মধ্যে চুমুক দিলাম। আদ্রিনের সাথে মিট করতে যাব কিনা ঠিক করিনি এখনো। আপাতত ভোর হওয়া দেখছি। সূর্য কি সুন্দরভাবে পৃথিবীর বুক থেকে রাতের আধার দূর করে নতুন আলো নিয়ে আসছে। আমার জীবনে কি এমন কোনো সূর্য আসবে নতুন আলো নিয়ে, নাকি এই অন্ধকারেই চিরস্থায়ীভাবে থেকে যাবে আমার জীবন? মনে মনে নিজেই নিজেকে প্রশ্ন করে মুচকি হেসে কফির মগে চুমুক দিলাম। জন্মের পর থেকেই একটু একটু করে যার জীবন থেকে সব আলো ফুরিয়ে গেছে, তার জীবনে নতুন করে কেউ আলো নিয়ে আসবে সেটা ভাবাও বোকামি। একটু একটু করে সূর্য উঠে গোটা আকাশটাকে আলোকিত করছে। সব অন্ধকার কেটে যাচ্ছে ধীরে ধীরে। আমি আকাশের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস নিয়ে বললাম, বাবা মা তো কখনো স্বার্থপর হয় না, তাই না? তাহলে তোমরা কেন হলে? কেন স্বার্থপরের মতো আমাকে ফেলে চলে গেলে এভাবে? এই স্বার্থপর পৃথিবীতে আমাকে একা ছেড়ে চলে যাওয়ার আগে একবারও ভাবলে না যে আমার কি হবে? মাঝে মাঝে ইচ্ছে করে চলে যায় তোমাদের কাছে, কিন্তু তোমার অপূর্ণ স্বপ্নগুলো পূরণ করার যে দায়িত্ব নিজের কাঁধে নিয়েছি, সেই দায়িত্ব কিভাবে এড়িয়ে যায় বলো তো? এই মুহূর্তে চোখ দিয়ে জল বেরোচ্ছে না, বেরোচ্ছে শুধু দীর্ঘশ্বাস। চোখের জলও হয়তো ক্লান্ত হয়ে গেছে। কফিটা শেষ করে খাটে হেলান দিয়ে শুয়ে রইলাম। কি করব সেটাই ভাবছি। আদ্রিয়ান কি সত্যি ওয়েট করবে আমার জন্য? যদি সেটা হয়, আমি না গেলে সত্যিই খারাপ হবে। কিন্তু যদি ওই লোকটা কোনোভাবে আমাকে খুঁজে পেয়ে যায়, কিচ্ছু ভাবতে পারছি না। কেন দেখা করতে চাই ও আমার সাথে? আমি বা কি করব? যাব নাকি? নিজের চোখ দুটো বন্ধ করে জোরে জোরে কয়েকটা শ্বাস নিলাম। আব্বু, আব্বু বলে পেছন থেকে চেয়ারে বসে পেপার পড়তে থাকা আব্বুর গলা জড়িয়ে ধরলাম। কি ব্যাপার মামুনি, আজকে এত সোহাগ? নিশ্চয়ই কিছু চাই। আমি মুখটা ফুলে আব্বুর গলা ছেড়ে সোফায় বসে বললাম, তুমি আমাকে এভাবে বলতে পারলে? আমি শুধু কিছু দরকার হলে তোমার আদর করি। যাও, কথাই বলবো না তোমার সাথে। আব্বু পেপারটা রেখে আমার পাশে বসে বলল, আরে আমি তো মজা করছিলাম মা। আমি হাত ভাঁজ করে উল্টো ঘুরে বসলাম। আব্বু মুচকে এসে বলল, যা, মেয়ে তো রাগ করেছে আমার ওপর, কিন্তু একজনের টিউশন থেকে ফিরে আসার অপেক্ষায় যে আমি এখনো না খেয়ে আছি সেটা কি কেউ জানে? আমি এবার পুরো কুচকে আব্বুর দিকে তাকিয়ে অনেকটা রেগে বললাম, তুমি এখনো না খেয়ে আছো? আব্বু, তুমি জানো তোমার সুগার ফল করবে। তবুও? আমার মামুনিকে না খাইয়ে আমি কি করে খাই? হয়েছে, আর বলতে হবে না। আমি উঠে গিয়ে এক প্লেটে আব্বু আর আমার খাবার আব্বুর হাতে এনে দিলাম। আব্বু ভুরু কুচকে বলল, এক প্লেটে কেন? আমি আব্বুর সামনে ফ্লোরে হাঁটু ভেঙে বসে বললাম, তুমি খাইয়ে দিবা আমাকে? আব্বু হেসে দিয়ে রুটি ছিঁড়ে আমার মুখে দিয়ে বলল, তা এবারে বলো তো কি চাই তোমার? আমার এসএসসি তো প্লাস আসছে, তোমার কিন্তু ট্রিট দেওয়ার কথা ছিল। মনে আছে, পেয়েছো যখন দেব তো। কালকে তো ফ্রাইডে, কালকে আমরা বাইরে গিয়ে লাঞ্চ করব। আব্বু মুখটা ছোট করে বলল, সরি মামুনি, কালকের একজনের সাথে আমার মিট করতে হবে, ওই সময় ব্যস্ত থাকবো আমি। আমি মুখ ফুলিয়ে রুটি চিবোতে চিবোতে বললাম, ক্যান্সেল করে দাও, যেতে হবে না কোথাও, তুমি আমার সাথেই যাবে। আব্বু আমার মুখে আরেকটা টুকরো রুটি দিতে দিতে বলল, আচ্ছা একটা কথা বলো, কেউ যদি তোমার জন্য ওয়েট করে আর তুমি যদি না যাও সেটা কি ভালো দেখায়? ইট ইজ গুড ম্যানেজ। আমি না বোধক মাথা নাড়লাম। আব্বু হেসে দিয়ে বলল, সেই জন্য আমার তো যাওয়া উচিত, তাই তো? বলে মন খারাপ করে খাবার চিবোতে থাকলাম। আব্বু কিছুক্ষণ চুপ থেকে বলল, লাঞ্চ না হোক ডিনার তো করতেই পারি, কাল আমরা দুজন একসাথে ডিনারে যাব, হ্যাপি? এটা শোনার সাথে সাথেই আমার সব মন খারাপ দূর হয়ে গেল। খুশিতে লাফিয়ে উঠে বললাম, সুপার হ্যাপি।
হয়েছে, আর নাচতে হবে না, এবারে চুপচাপ খাও। আমি ভদ্র মেয়ের মতো বসে পড়লাম, আর আব্বু আমাকে খাইয়ে দিচ্ছে আর নিজেও খাচ্ছে। হঠাৎ আব্বু বলল, এই আমার হাতের খাওয়ার এই একটা বদ অভ্যেস বানাচ্ছ। যখন আমি থাকবো না কে খাইয়ে দেবে শুনি? এটা শোনার সাথে সাথে আমার মুখের হাসিটা উবে গেল। আমি কাঁদো কাঁদো মুখ করে আব্বু কোলে মাথা রেখে বললাম, কেন সব বলো তুমি? তুমি তো জানো তুমি ছাড়া আমার কেউ নেই, তাও তুমি আমাকে ছেড়ে যাবার কথা বলো। আব্বু একটা দীর্ঘশ্বাস নিয়ে বলল, সব কিছু তো আমাদের হাতে থাকে না রে মা, না চাইতেও অনেক সময় চলে যেতে হয়। আমি কিছু না বলে চুপচাপ আব্বুর কোলে মাথা দিয়ে শুয়ে রইলাম, আর আব্বু আমার মাথায় হাত বুলিয়ে দিল। হঠাৎ আব্বু বলে চোখ মেলে তাকালাম, চারপাশে তাকিয়ে বুঝতে পারলাম স্বপ্ন দেখছিলাম। ওসব ভাবতে ভাবতে কখন চোখ লেগে গেছে বুঝতেই পারিনি। ঘড়িতে তাকিয়ে দেখি 8:30 বেজে গেছে অলরেডি। 10টায় ওখানে থাকতে বলেছিল আদ্রিয়ান। যাব আমি? এসব রুমে পায়চারি করতে করতে এইসবই ভাবছিলাম। একবার মন বলছে যায়, আরেকবার মন বলছে যাওয়াটা ঠিক হবে না। কিছুতেই স্থির সিদ্ধান্ত নিতে পারছিলাম না। আরও একবার ঘড়ির দিকে তাকিয়ে 9টা বেজে গেছে। খাটে বসে হাত দিয়ে মুখ চেপে ধরলাম। মাঝে মাঝে এমন কিছু পরিস্থিতি আসে যখন না এদিকে যাওয়া যায় না ওদিকে। কি করব তা নিজেই বুঝতে পারছি না। সিদ্ধান্ত নিতে নিতেই সময় পার হয়ে যাচ্ছে। অনেকক্ষণ ভেবে সিদ্ধান্ত নিয়েই নিলাম। ফোনটা হাতে নিয়ে ওরকে কল করলাম। বাজারে একটু পরেই ওর রিসিভ করলো। শয়তান্নি, বান্দরনি, পেতনি, শাকচুন্নি, রাক্ষসী। আমি বিরক্ত হয়ে বললাম, আরে আরে একটু শ্বাস নিয়ে নিয়ে বোন, আমি পালিয়ে যাচ্ছি না। তোর এতক্ষণে ফোন করার সময় হলো? আমি আর তীব্র কি পরিমাণে টেনশনে আছি জানিস? তীব্র আমাকে এই নিয়ে 100 বার ফোন করে জিজ্ঞেস করেছে তুই কিছু জানিয়েছিস কিনা। আমি বুড়োকুসকে বললাম, তোদের এত ইন্টারেস্ট কেন সেটাই তো বুঝতে পারছি না ভাই। তুই এসব বুঝবি না। এবার বলতো কি ঠিক করলি? অলরেডি 9:20 বাজে। রেডি হয়ে বের হ। আমি ফ্ল্যাটের নিচে রেডি হয়ে ওয়েট করছি। তীব্র ওর গাড়ি নিয়ে আসতে বলিস। ওকে ওকে, তুই রাজি হয়েছিস এটাই অনেক। আমি আর তীব্র এক্ষুনি আসছি। থ্যাংক ইউ ইয়ার। ওর উত্তেজনা দেখে হেসে দিলাম আমি। হাসতে হাসতে বললাম, আচ্ছা রাখ। আর হ্যাঁ শোন, আবার কি? আজকেই অন্তত একটু সাজিস। হ্যাঁ তুই ফোন রাখবি? আচ্ছা ঠিক আছে। ফোন কেটে আনমনে হেসে দিলাম। সত্যিই পাগলি। জীবনে সব না পাওয়া আর হারানোর মধ্যে এই দুজন পেয়েছি। ওদের ভালোবাসা, কেয়ারিং সবকিছু আমাকে মুগ্ধ করে। সত্যি এমন বন্ধু সবার ভাগ্যে জোটে না। এই দিক দিয়ে বলতে গেলে আমি খুব লাকি, আর এর জন্যই প্রত্যেক দিন আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। একটা সাদা কুর্তি আর কালো জিন্স পরে নিলাম, চুলগুলো ছেড়ে দিলাম সাইড সিটি করে। ব্যাগ নিয়ে বেরোনোর আগে আয়নায় একবার দেখে নিলাম, সাজবো একটু। হঠাৎ করেই মুখে গরম পানি ছুঁড়ে মারার দৃশ্য চোখের সামনে ভেসে উঠতেই কেঁপে উঠলাম আমি। চোখের কোণের পানি মুছে নিলাম। সবকিছু সবার জন্য না ভেবে একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বাইরের দিকে কিছুক্ষণ ওয়েট করার পরেই তীব্র গাড়ি নিয়ে চলে এলো। আমি গিয়ে ফ্রন্ট সিটে বসতেই পেছন সিট থেকে ওরও বলল, কি রে তুই? তোকে বললাম সাজতে, আর তুই একটুও সাজলি না। কাজল আর লিপস্টিক তো দিতেই পারতি। আমি সিট বেল্ট বাঁধতে বাঁধতে বললাম, কি দরকার বলতো? ওরও বিরক্ত হয়ে বলল। তীব্র গাড়ি স্টার্ট করতে করতে বলল, সাজার কি দরকার? ও এমনিতেই সুন্দর, এতই সুন্দর যে যে কেউ দেখলে পাগল হয়ে যাবে ওর জন্য। এটুকু বলে থেমে গেল। ওর চোখ গরম করে তাকালো তীব্রর দিকে। তীব্র ইতস্তত করে আমার দিকে তাকিয়ে বলল, সরি ইয়ার, ভুলে গিয়েছিলাম। আমি একটা দীর্ঘশ্বাস নিয়ে মুচকি এসে বললাম, কোনো ব্যাপার না, চল। এরপর 11:15 আমরা পৌঁছে গেলাম আদ্রিয়ানের বলা কফি শপে। গাড়ি থেকে নামতেই বুকের ভেতর কেমন যেন করতে লাগলো। শহরের নাম করা কফি শপের মধ্যে এটা একটা। ওরু আর তীব্র নেমে এলো। আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে তীব্র বলল, কি রে, কি হলো? চল ভেতরে। ওরু ভীতু কণ্ঠে বলল, 10টায় আসার কথা ছিল, 11:15 বাজে। চলে গেছে কি না কে জানে। আমি একটু বিরক্ত হয়ে বললাম, গেলে যাক, এত পেঁচাল পারিস না তো। তিনজনে কফি শপের ভেতরে ঢুকলাম। এত বড় যে কোনো কোণে আছে সেটা বুঝতে পারা মুশকিল। তীব্র এদিক ওদিক তাকাতে তাকাতে বলল, একটা ফোন কর ওনাকে, কোথায় আছে জিজ্ঞেস কর। আমি ফোনটা বের করে
কল লিস্টে ওনার নাম্বারটা খুঁজে বের করে ফোন দিলাম। রিসিভ করার পর আমি কিছু বলবো তার আগেই উনি বলল, গেটের কাছে দাঁড়িয়ে থাকো, আই এম জাস্ট কামিং। বলেই রেখে দিলাম। আজও বুঝলো কি করে যে এসেছি। ওরও আমাকে একটা খোঁচা মেরে বলল, কি রে, কি বললো? বলে গেটের কাছে থাকতেই উনি আসছে। আমি কিছু বলবো তার আগে আদ্রিয়ানকে চোখে পড়লো। উনি দূর থেকে হাত নাড়িয়ে আমাদের দেখে আমি কিছু না বলে মুচকি হাসলাম। আদ্রিয়ানের হাসি মুখে এগিয়ে আসছে আমাদের দিকে। আজ একটা ব্ল্যাকের মধ্যে হোয়াইট ডিজাইনের টি শার্ট, ব্ল্যাক জিন্স পরেছে, হোয়াইট চেক আর সানগ্লাসটা টি শার্টের গলায় ঝুলিয়ে রেখেছে। সিল্কি চুলগুলো বেশ খানিকটা কপালে পড়ে আছে। ওর মিনমিন করে বলল, ইয়ার সামনাসামনি তো আরো হ্যান্ডসাম লাগে ওকে। হাই। আমি মুখে হাসি রেখে ওরকে একটা খোঁচা মেরে দাঁতে দাঁত চিপে বললাম, মুখটা বন্ধ কর, নাহলে থাপ্পড় খাবি। আদ্রিয়ান আমাদের সামনে এসে একটু মুচকি একটা হাসি দিয়ে বললেন, হাই, অ্যাটলিস্ট এলে তুমি। আমি মুচকি হাসলাম। আদ্রিয়ান ওরু আর তীব্র দিকে তাকিয়ে বলল, আমি জানতাম তুমি একা আসবে না, সো পরিচয় তো করিয়ে দাও। আমি হালকা হেসে ওর দিকে ইশারা করে বললাম, ও আমার ফ্রেন্ড অরুণিতা। আদ্রিয়ান ওর দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে হাত বাড়িয়ে বলল, হাই অরুমিতা। ওর তো অবাক তাকিয়ে আছে। আমি আদ্রিয়ানের আড়ালে ওকে চিমড়ে দিতেই ও তাড়াতাড়ি আদ্রিয়ানের সাথে হ্যান্ডশেক করে বলল, হাই। এরপর আমি তীব্রকে ইশারা করে বললাম, ও আমার ফ্রেন্ড তীব্র। তীব্র আনিয়ার দিকে হাত বাড়ালো, কিন্তু আদ্রিয়ান হ্যান্ডশেক করলো না, উল্টো হাঁক করলো। ওর সাথে তীব্র প্রথমে একটু অবাক হলেও পরে হেসে দিল। আদ্রিয়ান তীব্রকে ছেড়ে আমার দিকে তাকিয়ে বলল, তো ভেতরে তো যাওয়া যাক। আমি হালকা হেসে মাথা নাড়ালাম। ভেতরে গিয়ে একটা টেবিলে গিয়ে দেখি আরো দুজন বসে আছে। আমরা যেতে ওই দুজন দাঁড়িয়ে গেল। আদ্রিয়ান রেড টি শার্ট পরা লোকটার দিকে ইশারা করে বলল, ও হলো আমার ফ্রেন্ড আদিব। আদিব নামের লোকটা আমাদের তিনজনের সাথে হ্যান্ডশেক করে হাই বলল। একটু পর ব্লু শার্ট পরা একটা লোককে ইশারা করে বলল, এই হলো আমার আরেক ফ্রেন্ড আশিস। আমরা হাই বলতে আদ্রিয়ান আমার আর ওর দিকে তাকিয়ে বলল, গার্লস এর থেকে সামলে থেকো, হ্যাঁ, পাক্কা প্লে বয় আছে। আমরা হেসে দিলাম। আশিস ভ্রুকুচকে বলল, এই আমার নামে সব জায়গায় কাটি না করলে তোর হয় না? না হয় না। আদিব ভাইয়া বলল, আচ্ছা হয়েছে, ওদের দাঁড় করিয়ে রাখবি নাকি বসতে দিবি? আদ্রিয়ান মুচকি হেসে আমাদের দিকে তাকিয়ে বলল, প্লিজ টেক ইউর সিট। আমরা তিনজন এক পাশে বসলাম, ওনারা তিনজন অপর পাশে বসলেন। এরপর মেনু কার্ড দেখে আদ্রিয়ান যা যা পছন্দ মতো কফি অর্ডার করলো। কফি খেতে খেতে সবাই বিভিন্ন কথা বলছে। আদ্রিয়ান ওরু আর তীব্রর সাথে এমনভাবে কথা বলছে যেন খুব পরিচিত ওরা। আর আদিবার আশিস ভাইয়া বেশ মজা করছে। তীব্র ওনাদের সবাইকে তুমি করে বলার পারমিশন পেয়ে গেছে অলরেডি। আশিস ভাইয়া আমার আর ওরুর সাথে ওনার ফ্লার্টিং মার্ক কথা বলে বলে সবাইকে হাসাচ্ছে। তবে আশিস ভাইয়া কেন জানি না ওর সাথে দুষ্টুমি বেশি করছে। ওরা এত বিরক্ত হলেও কিছু বলতে পারছে না, কারণ মধ্যে মধ্যে আমি আদ্রিয়ানকে আর চোখে দেখছি। আর অবাক করার বিষয় বারবার আমাদের চোখাচোখি হয়ে যাচ্ছে, আর আমরা সাথে সাথে চোখ সরিয়ে নিচ্ছি। হঠাৎ তীব্র আদিব ভাইয়ের দিকে তাকিয়ে বলল, আমার সাথে একটু আসবে? আদিব ভাই কিছু একটা ভেবে সাথে সাথেই বলল, হ্যাঁ হ্যাঁ শিউ চলো। বলে দুজনে হুড়মুড়িয়ে চলে গেল। আমি আরো হা করে তাকিয়ে আছি, কারণ আমরা কিছুই বুঝলাম না। এরপর হঠাৎ করে আশিস ভাইয়া ওরুকে বলল, এই যে ম্যাডাম চলুন আমরা মিনি ডেট করে আসি। ওর অবাক হয়ে ভুরু কুঁচকে বলল, মানে? মনে যেতে যেতে বোঝাচ্ছি চলো। বলেই ওর হাত ধরে এক কাট টেনে নিয়ে গেল আশিস ভাইয়া। ওর বেচারি চেয়েও কিছু বলতে পারছে না। আমি বোকার মতো তাকিয়ে আছি। আদ্রিয়ানের দিকে তাকিয়ে দেখলাম উনি মিটমিটিয়ে হাসছে। আমি ভুরু কুঁচকেই বললাম, এটা কি হলো? আদ্রিয়ান ডোন্ট কেয়ার ভাব নিয়ে কফিতে চোখ দিয়ে বললেন, আমি কি জানি, এরা এলে জিজ্ঞেস। আমি আর কিছু বললাম না। অনেকক্ষণ ধরে দুজনে চুপচাপ বসে আছে।
আমি এক হাতে কফির মগ চেপে ধরে আছি আর আরেক হাতে নখ টেবিলের উপর ঘষতেছি, আর মাঝে ওনার দিকে তাকিয়ে সাথে সাথে চোখ নামিয়ে নিচ্ছি, কারণ উনি এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে, এক অদ্ভুত ভঙ্গিতে কফি মগে চুমুক দিচ্ছে। আমার খুব অস্বস্তি লাগছে। এভাবে তাকিয়ে থাকে কেউ, আর এভাবে মগে চুমুক দেওয়ার মানে কি? আর বাকিরাও কোথায় আছে কে জানে। আর কেউতেই এসে বাঁচাও আমাকে, ভাল লাগে না। হঠাৎ করে আমার টেবিলের ওপর রাখা হাতের ওপর উনি হাত রাখলো। আমার সারা শরীর যেন বিদ্যুৎ খেলে গেল। হার্টবিট কয়েকটা মিস হবার পরে তীব্র গতিতে ছুটতে লাগলো। আমি অবাক হয়ে তাকালাম আদ্রিয়ানের দিকে। উনি আমার হাতটা আর একটু ভালোভাবে ধরে বললেন, জানো, তোমার এত দেরি দেখে আদিবার আশিস বলছিল যে তুমি আসবেই না, কিন্তু আমার কেন জানি মনে হচ্ছিল যে তুমি আসবে, তাই তো বসে বসে ওয়েট করছিলাম। ওনার হাত ধরে রাখায় কেমন একটা ফিল হচ্ছে, কাঁপুনি শুরু হয়ে গেছে আমার। তারপরে ওনার এইসব কথা আমি হালকা কাঁপা কাঁপা গলায় নিচু কণ্ঠে বললাম, যদি না আসতাম। উনি স্বাভাবিক ভঙ্গিতেই বললেন, দুপুর পর্যন্ত ওয়েট করে তোমাকে কল দিতাম, যদি বলতে যে আসবে না তো চলে যেতাম। আমি কিছু না বলে কফির মগের দিকে তাকিয়ে রইলাম। আদ্রিয়ান এখনো আমার হাতের উপর ওনার হাত রেখে দিয়েছে। আমার কাঁপুনি ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে, শরীর ঘামছে হালকা। আমি চেয়েও হাতটা সরিয়ে নিতে পারছি না। আমাকে চুপ করে থাকতে দেখে উনি বললেন, সাজতে যে সময় নেওনি সেটা তোমার মুখ দেখেই বোঝা যাচ্ছে। না আসলে আসবে কি আসবে না সেটা নিয়েই দ্বিধাবোধ করছিলে, am I right? আমি এবারও নিচু কণ্ঠে জবাব দিলাম, আমার কাঁপুনি থামছেই না আজকে। আদ্রিয়ান এবার হাতের উপর একটু চাপ দিয়ে ধরে বললেন, আর ইউ ফিলিং নার্ভাস? আমি মাথা তুলে ওনার দিকে একবার তাকিয়ে চোখ নামিয়ে নিলাম। উনি হালকা হেসে বললেন, এভাবে কাঁপছো আর ঘামছো কেন? দেখো, তোমার হাতের ঘামে আমার হাতও ভিজে যাচ্ছে। কিন্তু আমি হাতটা সরতে চেয়েও পারলাম না, কারণ উনি শক্ত করে ধরে রেখেছেন। আমি সংকোচ বোধে খানিকটা কাটিয়ে উঠে নিচের দিকে তাকিয়ে ওনাকে প্রশ্ন করলাম, কেন রেখেছেন আমাকে? সেটাই তো জানি না। ওনার এইরকম উত্তর শুনে আমি একটু অবাক হয়ে ওনার দিকে এক পলক তাকিয়ে আবার নিচে নামিয়ে নিলাম। আদ্রিয়ান এখনো পর্যন্ত আমার হাতের উপর ওনার হাতটা দিয়ে চেপে ধরে রেখেছে। আমার হাতের ওই অংশটা ঘেমে গেছে, বেশ বুঝতে পারছি। আমার এমন মনে হচ্ছে যেন আমার হাতের উপর কেউ বরফ রেখে দিয়েছে। আচ্ছা শোনো, এসেছো তো, কিন্তু একটু পরে আবার যাই করবে না তো? আমি ভুরুকুচকে ওনার দিকে তাকালাম। উনি মুচকি এসে বললেন, যেহেতু আজ তোমার আর কোনো কাজ নেই, তো আজকে দিনটা তো আমাকে দেয়াই যায়, তাই না? আমি মাথা নিচু করে বললাম, সারাদিন কি কফি শপে বসে থাকবেন নাকি? আদ্রিয়ান হালকা হেসে এক হাতে কফির মগে চুমুক দিয়ে বললেন, তোমাকে সেটা নিয়ে ভাবতে হবে না, তুমি রাজি কিনা বলো। আমি ইতস্তত করে বললাম, কিন্তু ওরু আর তীব্র? ওরাও থাকবে, নো প্রবলেম। আদ্রিয়ান কফিতে আর একটা চুমুক দিয়ে আমার দিকে তাকিয়ে ভুরুকুচকে বললেন, কফিটা খাচ্ছ না কেন? ঠান্ডা হয়ে যাচ্ছে তো। আমি এবার সংকোচ নিয়ে নিচু কণ্ঠে বললাম, আমার হাতটা তো ছাড়ুন। উনি আমার দিকে তাকিয়ে মুচকি এসে বলেন, তোমার অস্বস্তি হচ্ছে? না মানে? না, তাহলে আর সমস্যা কি? তুমি কফি খাও। কথাটা বললেই আবার কফি খাওয়া ব্যস্ত হয়ে গেলেন। আমি পুরো বোকার মতো তাকিয়েছি ওনার দিকে। এত ভালো সে না, বাট হাত ধরে কি লাভ কে জানে। আদ্রিয়ান দিকে তাকাতে উনি চোখ দিয়ে ইশারা করে আমাকে কফিতে খেতে বললেন। আমি অসহায়ের মতো এক হাত দিয়ে কফি খেতে শুরু করলাম। বেশ খানিকক্ষণ ধরে দুজন একবারেই চুপ ছিলাম। হঠাৎ করে উনি বললেন, আনিমা। ওনার এই হঠাৎ ডাক শুনে চমকে গেলাম। আমি হকচকি বলে উঠলাম, জি জি। I wanna tell you something. ভুরু অটোমেটিকলি কুচকে গেল আমার। কি এমন বলতে চান উনি যে এভাবে জিজ্ঞেস করে নিচ্ছেন? জিজ্ঞাসা দৃষ্টিতে ওনার দিকে তাকিয়ে বললাম, বলুন। এর মধ্যে ওরও লম্বা লম্বা পা ফেলে এসে আমার পাশে মুখ ফুলিয়ে বসে পড়ল। আমি আর আদ্রিয়ান অবাক হয়ে ওর দিকে তাকিয়ে ভুরু কুচকে একে অপর দিকে তাকিয়ে আবারও ওর দিকে তাকালাম। আমরা কিছু বলার আগে প্রায় ছুটে ছুটতে আশিস ভাই এসে আদ্রিয়ানের পাশে বসে জোরে জোরে শ্বাস নিল। আমি আর আদ্রিয়ান কিছু বুঝতেই পারছি না, তাই বোকার মতো ওর দিকে তাকিয়ে আছি। আদ্রিয়ান ভুরু কুচকে আশিস ভাইকে বলল, কি ব্যাপার বলতো? দুইজন দুই মুডে দুই স্টাইলে একই জায়গা থেকে এলি? আশিস ভাইয়া হাঁপাতে হাঁপাতে বললেন, বাপরে বাপ, জীবনে এত মেয়ে সামলেছি কিন্তু এরকম জিনিস প্রথমবার দেখলাম।
আদ্রিয়ান আশিসের মাথায় একটা চাটি মেরে বললেন, ওই জিনিস কি? হ্যাঁ, ডু রেসপেক্ট। আশিস ভাইয়ের মাথায় হাত ঘষতে ঘষতে মুখ ফুলে বসে রইল। আদ্রিয়ান ওর দিকে তাকিয়ে বললেন, এই কথাটা কি করেছে তোমার সাথে? ওর মাথা নিচু করে বলল, না ভাইয়া, কিছু করেনি। ওকে আমি খুব ভালো করে চিনি, নিশ্চয়ই অনেক জ্বালিয়েছে তোমাকে। ওর আশিস ভাইয়ের দিকে বিরক্তকর দৃষ্টি নিয়ে তাকে মাথা নিচু করে ফেললো। আদ্রিয়ান কিছু বলবে তার আগে তীব্র আর আদিব ভাইয়া এসে বললেন। আদিব ভাইয়া বসতে বসতে বললেন, সরি গাইস, লেট হয়ে গেল আসতে। টেবিলের দিকে তাকিয়ে ওনার কথা থেমে গেল। অবাক হয়ে তাকিয়ে আছেন টেবিলের দিকে। ওনারা এইরকম দৃষ্টি মানে কেউ বুঝতে পারলো না, তাই সবার ওনার দৃষ্টি অনুসরণ করে টেবিলে তাকালো। সকলেই তাকিয়ে অবাক হয়ে গেল। ওর তো চোখ বড় বড় করে তাকিয়ে আছে। আমি ওদের এই এরকম দৃষ্টি দেখে বুড়োকুস্তি টেবিলের দিকে তাকাতেই ওদের এরকম চাহনির রহস্য উদ্ঘাটন করতে পারলাম। আসলে আদ্রিয়ান এখনও আমার হাতের উপর ওর হাত রেখে দিয়েছে। আদ্রিয়ান দিকে তাকিয়ে বুঝতে পারলাম উনি এতক্ষণ খেয়াল করেনি ব্যাপারটা, আর খেয়াল করতে হাত সরিয়ে নিল। আমি টেবিল থেকে হাত নামিয়ে মাথা নিচু করে ফেললাম। আমাদের কাণ্ড দেখে সবাই মিটমিটিয়ে হাসছে। আদিব ভাইয়া হাসি থামিয়ে বললেন, আরে আরে, হাতটা সরালি কেন? আমরা কেউ কিছু মনে করিনি। এম আই রাইট গাইস? সবগুলোই আমাদের পিঞ্চ করে এসব বলছে। আমার বেশ লজ্জা লাগছে এই মুহূর্তে, সাথে খানিকটা রাগও লাগছে আদ্রিয়ানের উপর। তখন বললাম হাতটা ছাড়তে, কিন্তু ছাড়লো না। তখন ছাড়লে এমন পরিস্থিতিতে পড়তে হতো না। আদ্রিয়ান এবার বিরক্ত দৃষ্টিতে তাকিয়ে বললেন, মজা নেওয়া শেষ নাকি আরো চলবে? সকলে এবার চুপ হয়ে রইল। আমি এবার সকলের দিকে তাকিয়ে বললাম, বাট আপনারা কোথায় গিয়েছিলেন বলুন তো আমাদের একা রেখে? আশিস ভাইয়া কফির মগে ঘোরাতে ঘোরাতে বললেন, একা না রে, রেখে গেলে একান্তে কথা হতো কি করে? এটা শুনে আমি অবাক হয়ে গেলাম। মানে আদ্রিয়ান কফির মগটা রেখে রাগে চোখে তাকালো আশিস ভাইয়ার দিকে। আশিস ভাইয়া বললেন, ওকে গাইস, অনেকক্ষণ তো হলো কফি শপে, এবার অন্য কোথাও যাই। আশিস ভাইয়া ভ্রুকুচকে বললেন, যাবো তো ভালো কথা, কিন্তু এই রকস্টারকে নিয়ে পাবলিক প্লেসে বের হব কি করে? এটা শুনে আদিব ভাইয়া বাঁকা হাসি দিয়ে আদ্রিয়ানের দিকে তাকালো। আদ্রিয়ান মুস্কি হেসে টি শার্ট থেকে সানগ্লাস চোখে পড়লো আর কালো রঙের একটা ক্যাপ পরে নিল মাথায়। আমি তো হাঁ করে তাকিয়ে আছি। একে তো এখন চেনে যাচ্ছে না, একেবারে গভীরভাবে লক্ষ্য না করলে কেউ বুঝতেই পারবে না যে এটা আদ্রিয়ান। আদিব ভাইয়া মুস্কি হেসে আমার দিকে তাকিয়ে ভ্রু নাচিয়ে অর্থাৎ কেমন দিলাম তীব্র আর আরও ইশারাতেই বলল, ওয়াও ভাই ওয়াও। এরপর সবাই মিলে বেরিয়ে একটা লেক পার্কে ঢুকলাম। বিশাল বড় পার্ক এটা। বিশাল লেকের পাশ দিয়ে যাওয়া রাস্তা দিয়ে আমরা বিভিন্ন কথা বলতে বলতে হাঁটছিলাম। হঠাৎ করে আদ্রিয়ান আমার হাত ধরে আমাকে থামিয়ে দিল। আমি কিছু বলতে যাব তার আগে আমাকে ইশারা করে চুপ থাকতে বলল আর হাত ধরে টেনে অন্যদিকে নিয়ে গেল। একটা নিরিবিলি সাইডে এনে আমাকে দাঁড় করাতে আমি বেশ অবাক হয়ে ভুরুকুচকে বললাম, এটা কি হলো? আদ্রিয়ান ডোন্ট কেয়ার ভাব নিয়ে ক্যাব ঠিক করতে করতে বলো, কি হলো? আমি হাত ভাঁজ করে বললাম, ওনাদেরকে ছেড়ে আমরা এখানে কেন এলাম? ওরা ওদের মতো গল্প করে করুক না, আমরা আমাদের মতো করে সময় কাটাই। মানে? আরে চলো না বলে আমার হাত ধরে হাঁটা দিল। আমার হাত ধরে লেকের পাশ দিয়ে চুপচাপ হেঁটে যাচ্ছেন উনি। ওনার দৃষ্টি চারপাশে পরিবেশ আর আমার দৃষ্টি ওনার দিকে, আর আমরা সেই হাতটার দিকে যেটাতে উনি ধরে রেখেছে। হালকা ফুরফুরে বাতাস বসে চারপাশে। বেশ কিছুক্ষণ হাঁটার পর লেকের এক পাশে সুন্দর করে বসার জায়গা বানানো হয়েছে। সেদিকে ইশারা করে আদ্রিয়ান বললেন, চলো ওখানে গিয়ে বসি। আমি কিছু না বলে শুধু মাথা নাড়লাম। উনি হাত ধরে আমাকে নিয়ে লেকের পাশে বসলেন। দুজনেই দৃষ্টি লেকের পানির দিকে। বেশ কিছুক্ষণ সবাই চুপচাপ বসে থাকার পর হঠাৎ পেছনের দিকে একটা লোক বুট ভাজা বিক্রি করতে করতে যাচ্ছে। আদ্রিয়ান একবার পেছন করে তারপর আমার দিকে তাকিয়ে বললেন, বুট ভাজা খাবে? আমি বেশ অবাক হয়ে বললাম, আপনি খান এসব? কেন, এগুলো কি মানুষ খায় না? না মানে, আমাকে আর কিছু বলতে না দিয়ে লোকটাকে উদ্দেশ্য করে বললেন, চাচা। লোকটা আমার দিকে এগিয়ে এসে বললেন, জি সাহেব। কি সাহেব বাবু বলে ডাকো বলো তো? একটু বাবা মানিক বলেও তো ডাকতে পারো নাকি? আমি অবাক হয়ে তাকালাম আদ্রিয়ানের দিকে। লোকটাও যে বেশ অবাক হয়েছে তা নিয়ে কোনো সন্দেহ নেই। আদ্রিয়ান সেদিকে পাত্তা না দিয়ে বললেন, এক প্যাকেট বুট ভাজা দাও তো। লোকটা বুট ভাজা রেডি করে কাগজ নিয়ে আদ্রিয়ান হাতে দিতে আদ্রিয়ান প্যাকেটটা আমার হাতে দিয়ে লোকটাকে জিজ্ঞেস করলেন,
কত হয়েছে চাচা? 10 টাকা। আদ্রিয়ান মানিব্যাগ বের করে সেটা থেকে 500 টাকার একটা নোট বের করে লোকটাকে দিয়ে বললেন। লোকটা নোটটা দেখে বললেন, এত টাকা তো ভাঙতি নাই আমার কাছে। ভাঙতি তো আমার কাছেও নেই চাচা। কি আর করার, তুমি পুরোটাই রেখে দাও। না বাবা, এত টাকা কেমনে নেই? দেখো, আমি ফ্রিতে কিছু খাই না, আর আমার কাছেও চেঞ্জ ভাঙতি নেই, তাই ওটাই নিয়ে নাও। আমি অবাক হয়ে আদ্রিয়ানকে দেখছি। অসাধারণের মধ্যেও যে এমন অন্যরকম সাধারণতা লুকিয়ে থাকতে পারে সেটা ওকে না দেখলে বুঝতে পারতাম না। আদ্রিয়ান লোকটাকে বুঝিয়ে সুঝিয়ে টাকা দিয়ে পাঠিয়ে দিল। আমি ততক্ষণে প্যাকেট খুলে খাওয়া শুরু করে দিয়েছি। আদ্রিয়ানও প্যাকেট থেকে নিয়ে খাওয়া শুরু করলো। দুজনে চুপচাপ বুট ভাজা খাচ্ছি। এক অদ্ভুত নীরবতা কাজ করছে দুজনের মধ্যে। বেশ কিছুক্ষণ পর আমি নিজেই বললাম, আপনি কিন্তু এখনো বললেন না কেন রেখেছেন? আদের সামনের দিকে তাকিয়ে বুট চিপুতে চিপুতে বললেন, বললাম তো, নিজেও জানি না। এক অদ্ভুত মায়া আছে তোমার মধ্যে। এক রাতেই সেই মায়ায় জড়িয়ে গিয়েছি জানো। ওই রাতের পর থেকে শুধু তোমার কথাই মনে পড়ে। সেদিন রাত 3টে বাজে তোমাকে শুধু ধন্যবাদ দিতে ফোন করিনি আমি, তোমার গলার আওয়াজ শোনার জন্যই ফোন করেছিলাম আমি। আমি অবাক হয়ে তাকিয়েছি ওনার দিকে। উনি এবার আমার দিকে তাকিয়ে বলেন, জানি না কেন তোমার ওই ভীতু চেহারা, হঠাৎ করেই হেসে দেওয়া, অবাক হয়ে তাকিয়ে থাকা সব কিছুই খুব মনে পড়ছিল। কিছু তো একটা আছে তোমার মধ্যে যেটা আমি ভুলতে পারছি না। আই এম স্টার্টিং টু মিস ইউ হিয়ার। আমি পুরো হয়ে আছি ওনার দিকে। উনি আমাকে মিস করছিলেন, কিন্তু কেন? কি চলছে ওনার মনে? উনি মুস্কি হেসে বুড়ো নাচিয়ে বললেন, কি ভাবছো? আমি কোনো রকম মাথা নাড়লাম, অর্থাৎ কিছু না। কিন্তু ওনার বলা কথাগুলো শুনে যে আমার হার্টবিট কতটা বেড়ে গেছে সেটা আমিই জানি। এখন ওনার পাশে বসতেও আনইজি লাগছে আমার। উনি হয়তো আমার অবস্থাটা বুঝতে পারলেন, তাই বললেন, যাওয়া যাক, ওরা খুঁজছে নিশ্চয়ই। বলে দুজনে ওদের কাছে চলে গেলাম। আমাদের দেখে ওরা পিঞ্চ পেরে কিছু কথাও বললো, কিন্তু আমার মন নেই সেদিকে। আমি তো শুধু আদ্রিয়ানের বলা কথাগুলো ভাবছি। এরপর ওখানে সবাই মিলে দুপুরে লাঞ্চ করে ফিরে এলাম। আসার পর আদ্রিয়ানের শুধু আমাকে কানের কাছে ফিসফিস করে বললেন, রাতে ফোন করব, ঘুমিয়ে পড়ো না, ঠিক আছে? যেটা শুনে আমি শুধু এক পলক তাকিয়েছিলাম ওনার দিকে, কিন্তু কিছু বলিনি। তবে বুকের ধুকপুকানি আরো তীব্র হচ্ছিল। কলমে লাস্ট মার্ক টেনে ডায়েরিটা বন্ধ করে একটা শ্বাস নিল অনিমা। 3 দিন ধরে ডায়েরি লেখা হয়নি, কারণ আগের ডায়েরিটা শেষ হয়ে গেছে। নতুন ডায়েরি আজকে কিনে এনেছে আদ্রিয়ানের সাথে দেখা করে আসার সময়। গত 3 দিনে ঘটা বিশেষ ঘটনাগুলো লিখে রাখলো ডায়েরিতে। এটা ওর অভ্যাস। প্রতিদিনকার বিশেষ ঘটনাগুলো ও ডায়েরির পাতে আটকে রাখে। এতে এক অদ্ভুত শান্তি পায়, হালকা লাগে নিজেকে। ডায়েরিটা টেবিলে রেখে মুচকি হেসে আদ্রিয়ানের ফোনের ওয়েট করতে লাগলো অনিমা। কেন করছে সেটাও ও জানে না, তবে করছে এক মধুর অপেক্ষা, যে অপেক্ষায় বিরক্তি নেই, ক্লান্তি আছে, শুধু শান্তি আর একরাশ ভালো লাগা। প্রচুর নেশা করে রুমের সব কিছু ভেঙে তছনছ করে ফেলেছে রিক। তার মাথায় আগুন জ্বলছে, তীব্রতর আগুন। কিছুতেই সেই আগুনকে নেভাতে পারছে না সে। তার ইশারায় এত এত বড় বড় মাথা চলে আসে, আর সেখানে একটা সামান্য মেয়েকে হাতের মুঠোয় আনতে পারছে না সে। এটা মানার মতো নয়, মানা যায় না এটা। ওই মেয়েকে হাতে পেলে ও এমন শিক্ষা দেবে যে ওর কাছ থেকে পালানোর চিন্তা করলেও রুহু কেঁপে উঠবে মেয়েটার। এসব ভেবেই বিছানার সাথে হেলান দিয়ে বসে কাচের বোতলটা হাতের মুঠোয় চাপ দিয়ে ধরল রিক। গড়গড় করে পড়তে থাকা রক্তের দিকে তাকিয়ে বলল, যত খুশি উড়ে নাও বেবি, কারণ আবারও খাঁচায় বন্দি হবার সময় হয়ে গেছে তোমার। আমি খুব শীঘ্রই তোমাকে বলবো, ওয়েলকাম ব্যাক টু মাই হেলথ সুইটার্ট। এত বড় বুকের পাটা এখনও কারো হয়নি যে আমার হাত থেকে তোমাকে বাঁচাবে। কারো হয়নি, কারো না। রিক এসব বলতে বলতেই হনহন করে রিকের রুমে ঢুকলেন রঞ্জিত চৌধুরী। ওনার মুখে বিরক্তির ছাপ পরিষ্কার। বুড়ো কুচকেই সারা রুমে চোখ বুলালেন উনি। এটা নতুন না, প্রায় ডিং করে বাড়ি ফিরে এই ধরনের পাগলামি করে রিক। কিন্তু এই মুহূর্তে মিস্টার রঞ্জিত একটু বেশি বিরক্ত হচ্ছেন। ছেলের এইরকম ছেলে মানুষই মোটো সহ্য হচ্ছে না তার। তাই রাগী গলাতেই বললেন, কি শুরু করেছো তুমি রিক? এভরিথিং হ্যাজ এ লিমিট। রিক হাতে ধরে রাখা ভাঙ্গা বোতলটা মেঝেতে আছড়ে মেরে কোনো মতে টলতে টলতে উঠে দাঁড়িয়ে চেঁচিয়ে বলল, লিমিট মাই ফুড অ্যান্ড ইউ প্লিজ ডোন্ট টক টু মি ড্যাড। তুমি একজন মিনিস্টার, তোমার এত এত পাওয়ার,
কিন্তু তোমার এইসব পাওয়ার আমার কোন কাজে এসছে? হ্যাঁ, জাস্ট টেল মি দ্যাট, জাস্ট টেল মি। মিস্টার রঞ্জিত রাগান্বিত গলায় বললেন, কি বলতে চাইছো তুমি? ওর বাবা কোনো সামান্য জার্নালিস্ট ছিল না, একটা গোটা নিউজ কোম্পানি চলতো ওর বাবার কথায়। আর যাকে তুমি সামান্য জার্নালিস্ট বলছো, এই সামান্য জার্নালিস্টই তোমার বাপকে শেষ করে দেওয়ার ক্ষমতা রেখেছিল। এই যে মন্ত্রীর ছেলে বলে এত গর্ব করো, সেটাও থাকতো না, আজীবন জেলের ঘানি টানতে হতো আমাকে। সেই জন্যই ওকে শেষ করতে হয়েছিল আমার, বুঝলে? রিক টি টেবিলে একটা লাথি মেরে পড়ল। না না না, আমি কিচ্ছু বুঝিনি, আর আমি এত কিছু বুঝতেও চাই না। আই জাস্ট ওয়ান্ট হার। আমার শুধু ওকে চাই ড্যাড, অ্যাট এনি কস্ট। ওকে এনে দাও আমার কাছে। হোয়াই ডোন্ট ইউ আন্ডারস্ট্যান্ড? হোয়াই? এইটুকু বলে খাটে বসে পড়ল রিক। মিস্টার রঞ্জিত এবার একটু বিরক্তি নিয়ে বললেন, একটা সামান্য মেয়ের জন্য এতটা হাইপার হওয়ার কি আছে? আমি তো সেটাই বুঝতে পারছি না। তুমি একটা ইশারা করলে তোমার জন্য মেয়েদের লাইন পড়ে যাবে, কেন ওই মেয়ের পেছনে পড়ে আছো? রিক ঝাড়া দিয়ে দাঁড়িয়ে চিৎকার করে বলল, কারণ আমার ওকেই চাই, আর আমি কোনো কিছু চেয়ে পাইনি, এটা কখনো হয়নি, আর না হতে দেব। তুমি তো ওকে মেরে ফেলতে চেয়েছিলে, তাই না? কাউকে লাগবে না আমার, তোমাকেও না। আমি একাই ওকে খুঁজে বের করব, আমি একাই ওকে খুঁজে বের করতে পারবো, কাউকে লাগবে না। মিস্টার রঞ্জিত এবার একটু নরম গলায় বললেন, দেখো বেটা, লিভ মি অ্যালোন। আমার কথাটা। রিক এবার চিৎকার করে বলল, আই সেড লিভ মি অ্যালোন। মিস্টার রঞ্জিত বুঝে গেছেন এই ছেলে এখন আর তার কোনো কথাই শুনবে না। এই ছেলেকে 3 বছর ধরে বুঝিয়ে আসছে, কিন্তু ছেলের মন কিছুতেই ঘোরাতে পারছে না। যা করার ভেবে চিনতে ঠান্ডা মাথায় করতে হবে। এসব ভেবে রুম থেকে চলে গেলেন উনি। রিক উঠে ধারাম করে দরজাটা লাগিয়ে দিল, তারপর দেওয়ালে টানানো বিশাল এক ছবির দিকে তাকিয়ে বলল। ছবিটার দিকে তাকিয়ে বাঁকা হেসে বিয়ারের বোতলে চুমুক দিল রকি। রাত 12:17। অনিমা ফোনটা সাইডে রেখে খাটে হেলান দিয়ে বসে কোলের উপর থেকে ল্যাপটপ রেখে নিজের আর্টিকেল রেডি করছে। তবে বারবার আর চোখে ফোনের দিকে তাকাচ্ছে। নিজের অজান্তে সে আদ্রিয়ানের ফোনের জন্য অপেক্ষা করছে, কিন্তু এখনও ফোন আসছে না বলে অনিমার মনটাও বেশ অনেকটাই খারাপ হয়ে আছে। বলো তো ফোন করবে, 12:30 বেজে গেছে, এখনও ফোন করলো না। হয়তো ভুলে গেছে। ওরও তো আর কাজের অভাব নেই, হয়তো কাজের চাপে মনে নেই ওর কথা। এসব ভাবতে ভাবতে ফোনের দিকে তাকিয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস নিল অনি, তারপর আবারও কাজে মন দিল। কিছুক্ষণ পরে রিংটনের আওয়াজে চমকে উঠল অনি। আদ্রিয়ানের চিন্তা বাদ দিয়ে কাজে মন দিয়েছিল সে, তাই এই হঠাৎ আওয়াজে একটু কেঁপে উঠেছে। পাশে বালিশে মোবাইলের স্ক্রিনে চোখ পড়তেই মুখে হাসি ফুটে উঠল ওর, কারণ সেভ করা না থাকলেও নাম্বারটা চিনতে একটু দেরি হয়নি। মুচকি হেসে ল্যাপটপটা অফ করে সাইডে রেখে ফোনটা রিসিভ করে বলল, হ্যালো। এখনো জেগে আছো? আমি তো ভেবেছিলাম ঘুমিয়ে পড়েছো। আপনার ফোনের জন্যই জেগেছিলাম। কথাটা বলার সাথে সাথেই জিভে কামড় দিল অনিমা। আনমনে কি বলে ফেল সেটা নিয়ে আফসোস হচ্ছে এখন ওর। আদ্রিয়ান নিশ্চয়ই ওকে হ্যাংলে একটা মেয়ে ভাবছে। আসলে অনেক সময় এরকম হয়, মানুষ যখন তার অনুভূতির চরম সীমায় পৌঁছে যায় তখন শব্দের উপর নিয়ন্ত্রণ থাকে। উত্তেজনা এত তীব্র পর্যায়ে চলে যায় যে নিজের বাক্যগুলো তখন বড্ড অবাধ্য হয়ে যায়। এমনই অবস্থা হয়েছে অনিমার। আদ্রিয়ানও অনিমার কথা শুনে একটু অবাক হলো। পরক্ষণেই ঠোঁটের কোণে হালকা হাসি ফুটে উঠল। আর অনিমা যে আনমনিক কথাটা বলে ফেলেছে সেটা বেশ ভালোই বুঝতে পারছে ও। অনিমাকে আরেকটু স্বস্তিতে ফেলার জন্য আদ্রিয়ান মুচকি হাসিতেই বলল, আমার ফোনের ওয়েট করছিলে? আদ্রিয়ান যে ওকে লজ্জায় ফেলতে ঘুরিয়ে প্রশ্নটা করেছে সেটা অনিমা বেশ ভালোই বুঝতে পারছে। মনে মনে আদ্রিয়ানের উপর একটু রাগও হচ্ছে, কিন্তু সে রাগটা প্রকাশ করার কোনো উপায় নেই। এটা মানুষ জাতির আরেকটা বিড়ম্বনা। হঠাৎ পরিচিত, অল্প পরিচিত, সম্মানীয় এসব ব্যক্তির উপর বিরক্তি বা রাগের অনুভব হলেও সেটা প্রকাশ করা যায় না। যদি করা হয় তাহলে তাকে অশোভনীয় ব্যবহার বলা হয়। তাই অনি সেই রাগটা নিজের মধ্যে চেপে রেখে একটু ইতস্তত করে বলল, আপনি বলেছিলেন তাই আর কি। ডিনার করেছো? হ্যাঁ, অনেক আগেই। আপনি করেছেন? এই তো ডিনার করেই তোমাকে কল করলাম। এত দেরিতে ডিনার করলেন? তোমাদের বাড়ি পাঠানোর পরে স্টুডিওতে গিয়েছিলাম, আর একটু আগেই ফিরলাম। ও, শুধুই কি আমার ফোনের জন্য অপেক্ষা করছিলে নাকি অন্য কিছু? না, মানে সময় কাটানোর জন্য আর্টিকেল টাইপ করছিলাম। এরপর ওরা দুইজন কিছুক্ষণ চুপ করে রইল। কেউ কিছু বলছে না, কিন্তু একে অপরের নিঃশ্বাসের শব্দ মন দিয়ে শুনছে, আর সেটাও দুজন দুজনের অজান্তেই।
এই নীরবতাও এক অদ্ভুত শান্তি আছে, যে শান্তিটা দুজনেই অনুভব করতে পারছে। নীরবতা ভেঙে আদ্রিয়ান নিজেই বলল, সো আজকের দিনটা কেমন লাগলো? অনেক কিছুক্ষণ চুপ করে থেকে বলল, সত্যি বলবো, আই হেট লাইং। অনেকদিন পর মন খুলে হেসেছিলাম। অনিমার উত্তরটা শুনে আদ্রিয়ান কেন জানি মনের ভেতর এক অদ্ভুত শান্তি অনুভব করলো। তাইও হেসে দিয়ে বলল, যাক, কারো হাসির কারণ তো হতে পারলাম। অনি কিছু না বলে কানে ফোন নিয়ে ধীর পায়ে হেঁটে বেলকনিতে চলে গেল। অনিকে চুপ থাকতে দেখে আদ্রিয়ান বলল, কখন থেকে আমিই বকবক করে যাচ্ছি, কিছু তো বলো। কি বলবো? আচ্ছা, তুমি এত শান্ত কেন বলো তো? একদম চুপচাপ, কিন্তু তোমাকে দেখে কিন্তু মনে হয় না যে তুমি এত শান্ত। মনে হয় একটা চাঞ্চল্য আছে তোমার মধ্যে, যেটা কোনো কিছুর নিচে চাপা পড়ে গিয়েছে। খানিক চমকে উঠল অনিমা। এটা তো সত্যি যে ও এত শান্ত ছিল না। পরিস্থিতি ওকে চুপ করিয়ে দিয়েছে। একসময় ওর চাঞ্চল্য আর দুষ্টামি আশেপাশের মানুষকে অদৃষ্ট করে তুলত। আর আজ এক দীর্ঘশ্বাস বেরিয়ে এলো অনিমার ভিতর থেকে। তারপর নিজেকে কোনো রকমে সামলে পড়ল। না, সেরকম কিছু না। আচ্ছা, বাট অনিমা মানে কত বড় নাম তোমার। হ্যাঁ, আমি এত বড় নামে ডাকতে পারবো না তোমাকে। অনিমা তো চূড়ান্ত পর্যায়ে অবাক হলো। অনিমা নামটা ওনার কাছে এত বড় মনে হলো। অনিমা নিজের বিস্ময় কাটিয়ে ওঠার আগেই আদ্রিয়ান বলল, তাই আমি তোমাকে শর্ট করে অনি বলে ডাকবো, ওকে? অনিমা অবাক হলো, নিজের আমলে নিয়ে বলল, তীব্র ওরও আমাকে এই নামে ডাকে, আপনিও ডাকতে পারেন, সমস্যা নেই। সমস্যা থাকলেও আমার কিছু করার নেই। অনিমা হাসলো। আদ্রিয়ান মুচকি হেসে বলল, তোমার ব্যাগ খুলেছিলে এসে? বুড়ো কুচকে গেল অনিমার। অবাক হয়ে পড়ল, না কেন? এখনো খুলোনি? আচ্ছা ঠিক আছে, এখন গিয়ে ব্যাগের মাঝের জিপটা একটু খুলো। বাট হোয়াই? আরে খুলেই দেখো। ওকে। অনিমা রুমে ঢুকে ব্যাগ হাতে নিয়ে মাঝের জিপটা খুলো। তারপর আদ্রিয়ানকে জিজ্ঞেস করলো, এরপর? ভেতরে হাত ঢুকিয়ে দেখো কিছু পাও কিনা। অনিমা প্রচণ্ড কৌতূহল নিয়ে ব্যাগের ভেতরে হাত দিয়ে একটা প্যাকেট পেল। সেটা দেখে অবাক হয়ে জিজ্ঞেস করলো, এটা কি? খুলে দেখো। অনিমা প্যাকেটের ভিতর হাত ঢুকিয়ে কিছু একটা পেল। সেটা বের করে এনে দেখলো একটা কিরিং, তাও বারবিকিউ সহ। প্রচণ্ড কিউট লাগছে দেখতে। বারবিকিউটা নীল রঙের ড্রেস পরা, আর পায়ের দিকের অংশ নীল রঙের পলক দিয়ে ঘেরা, চুলগুলো এক সুন্দর স্টাইলে ছুটি করা। অনিমা তো নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে চুমু দিয়ে ফেলো ওইটার উপর। তারপর এক্সাইটেড হয়ে জিজ্ঞাসা করলো আদ্রিয়ানকে, এটা আমার? আদ্রিয়ান অনিমার কণ্ঠে খুশির আমেজ স্পষ্ট অনুভব করলো, তাই মুচকি হেসে বলল, তোমার ব্যাগে যখন পেয়েছো অবশ্যই তোমার। ব্যাগে আরো কিছু আছে, দেখো তো। অনিমা আবারও ভুরকুচকে বলল, আবার কি? নিজেই দেখ না রে পাগলি। অনিমা কেঁপে উঠল আদ্রিয়ানের এরকম আদুরে শব্দে। বুকের ভেতর ধুকপুক শব্দটা বাইরে থেকেও যেন শুনতে পাচ্ছে। একটা আজব অনুভূতি, যেটা ব্যাখ্যা করার মতো শব্দ অনিমার জানা নেই। বহু কষ্টে নিজের অনুভূতিকে দমিয়ে প্যাকেটে দ্বিতীয়বার হাত দিল। আর এবার বের হয়ে এলো একটা চকলেট বক্স। অনিমার খুশি দেখে কে। চকলেট ওর অন্যতম প্রিয় খাবার। ও এবার খুশিতে বাচ্চাদের মতো বলে উঠল, চকলেট! আদ্রিয়ান অনিমার এই উচ্ছ্বাসিত বাচ্চা কণ্ঠে শুনে হেসে দিল। এই মেয়ে নিজেকে যতই ম্যাচিউর দেখানোর চেষ্টা করুক না কেন, মনের দিক থেকে এখনো একটা বাচ্চা। এসব ভেবে মুচকি এসে বলল, হ্যাঁ, আর পুরোটাই তোমার। অনিমা কিছু একটা ভেবে নিজের খুশিটা দমিয়ে নিচু কণ্ঠে বলল, এইগুলো কখন করলেন? গল্প করার মাঝখানে ব্যাগে ঢুকিয়ে দিয়েছি। তখন সামনাসামনি দিলে কি হতো? এখন হঠাৎ করে পাওয়াই যেই খুশিটা পেলে, তখন দিলে কি এটা পেতে? অনিমা কিছু না বলে চুপ করে রইল। আদ্রিয়ান নিজেই বলল, আচ্ছা শোনো, এখন ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়ে গিয়েছে। গুড নাইট। অনিমা মুচকি এসে নিচু কণ্ঠে বলল, গুড নাইট। ফোনটা রেখে স্ক্রিনে তাকিয়ে মুচকি হাসলো অনিমা। তারপর কিরিং আর চকলেট বক্সটার দিকে তাকিয়ে নিজের অজান্তে হেসে দিল। 3 দিন আগে অবধি এই মানুষটাকে শুধু টিভিতে আর ইউটিউবে দেখে এসেছে, যার সাথে দেখা হওয়ারও ওর কাছে স্বপ্ন মনে হতো। আর তার সাথে একটা রাত কাটানো, একটা দিন ঘোরা, ফোনে কথা বলা, তারপরও তার কাছ থেকে গিফট পাওয়া, ভাবতে কেমন যেন লাগছে অনিমার। সব কিছু স্বপ্নের মতো লাগছে। কিরিং এর বারবিকিউটাকে হাতে নিয়ে কয়েকবার চুমু খেলো অনিমা। দুহাত ছড়িয়ে রুম জুড়ে ঘুরতে ঘুরতে মুহূর্তটা উপভোগ করছে ও।
আজ খুব বেশি ফুরফুরে লাগছে ওর নিজেকে, যার কারণ ওর অজানা। কিছু সময়ের জন্য ও ভুলে গেছে ও সেই লোমর্ষক ভয়ঙ্কর অতীতটাকে। রিক চৌধুরী দেওয়ালে টানানো অনিমার ছবিটার দিকে তাকে একটার পর একটা চুমুক দিয়ে যাচ্ছে পুতুলে। বাজ পাখির দৃষ্টিতে তাকিয়ে আছে ছবিটার দিকে। একটা হিংস্র পশু তার শিকারকে ধরার প্রস্তুতির সময় শিকারের দিকে যেভাবে তাকায় সেইভাবে তাকিয়ে আছে, যেন এখন ঝাঁপিয়ে পড়বে নিজের শিকারের উপর। হাত দিয়ে ঝরতে থাকা রক্তের দিকে নজর নেই তার। সে শুধু একটা কথাই বলছে। ফোনটা রাখার পর থেকে মোবাইলের স্ক্রিনে অনিমার ছবির দিকে তাকিয়ে আছে আদ্রিয়ান। অনিমার অগোচরেই তুলেছে ছবিটা, যেটাতে অনিমা মুচকি এসে কপালের চুলগুলো সরাচ্ছে। ছবিটার দিকে তাকিয়েই আদ্রিয়ান বলল, জানি না কি এমন দেখেছি তোমার মধ্যে যেটা অন্য কারোর মধ্যে দেখিনি। তোমাকে ভালোবাসি কিনা এখনো সেটা জানি না, জানতে চাইও না, কিন্তু আমার অস্তিত্বে মিশে গিয়েছো তুমি। তাই তুমি আমার, যদি তোমার মনে জায়গা করতে পারি তো ধুমধাম করে আনন্দের সাথে নিজের কাছে আনবো তোমাকে, আর যদি সেটা না পারি তো। বলে হালকা হাসলো আদ্রিয়ান, তারপর ছবিতে হাত বুলিয়ে বলল, তবে যাই হোক, তোমার অতীত যে খুব একটা সুখময় ছিল না সেটা আমি সেদিন রাতেই বুঝে গিয়েছিলাম। কিন্তু তোমার অতীত যাই হোক আর যত খারাপই হোক না কেন, আমি তোমাকে দূরে ঠেলে দেব না। বরং আজ এই মুহূর্ত থেকে তোমার জীবন থেকে তোমার অতীতের কালো ছায়াগুলো সরানোর দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলাম। আমি জানি তোমার মধ্যে এক চঞ্চল হাসি মুখে অনিচাপা পড়ে আছে, তাকে আমি বের করে আনবো, আই প্রমিস। সকালে ফুরফুরে এক মেজাজ নেই ঘুম থেকে উঠল অনিমা। ও নিজেও জানে না আজকে কেন এত হালকা লাগছে ওর। আজকে একটু বেশি তাড়াতাড়ি উঠেছে ঘুম থেকে। লম্বা এক শাওয়ার নিয়ে কিচেনে গেল কফি করতে। আজ সব কিছু কেন জানি ভালো লাগছে ওর। আদ্রিয়ানের বলা প্রতিটা কথা ওর মনে এক অন্য অনুভূতির সৃষ্টি করেছে। সেই শব্দগুলো যেন ওর কানে বাজছে। কিছু কিছুর কথা মনে পড়তেই মনে এক শীতল শিহরণ বয়ে যাচ্ছে ওর, এক অদ্ভুত ভালো লাগা। আর মজার ব্যাপার হলো এই ভালো লাগার কারণ ওর নিজেরও অজানা। কফি করে বেলকনিতে দাঁড়িয়ে মিষ্টি এই সকালটা দেখছে ও। আজকের সকালটা একটু বেশি সুন্দর লাগছে ওর কাছে। আজকের সকালটাই এত সুন্দর নাকি ওর কাছে এত সুন্দর লাগছে, সেই প্রশ্ন অনিমার মনে উঠল। সে পাত্তা দেয়নি, নিজের মতো করে উপভোগ করছে কোমল রোদ মিশ্রিত এই মিষ্টি সকালের মিষ্টতা। অফিসে বেরোনোর আগে আদ্রিয়ানের দেওয়া কিরিংটাই চাবি সেট করে বারবিকিউটার দিকে তাকিয়ে মুচকে হাসলো। তারপর ওটাকে হাতের মুঠোয় নিয়ে মুচকে হাসি দিয়ে বলল, আমি একজন মেয়ে, তাই এটুকু বুঝতে পারছি যে আপনি আমার জন্য কিছু তো ফিল করেন, কিন্তু সেটা কি টান, মোহ নাকি ভালোবাসা? ভালোবাসা? আপনার মতো একজন আমার মতো একটা মেয়েকে কেন ভালোবাসবে? আপনার মনে কি আছে সেটা তো আমার জানা নেই, কিন্তু আমার মনে কি চলছে আমি তো নিজেই বুঝতে পারছি না। আপনি আমার ক্রাশ, আপনার গান আমার ভালো লাগে, সেটাই তো শুধু একটা ভালো লাগে, কিন্তু আপনার সংস্পর্শে এলেই আমার এমন কেন ফিল হয়? আপনি যখন আমার হাত ধরেছিলেন তখন হার্টবিট প্রচুর বেগে বেড়ে গিয়েছিল, শরীর কাঁপছিল। আপনার কথাগুলো শুনে একটা আজব অনুভূতি হচ্ছিল। এগুলো কি শুধুই ভালো লাগা বলে? আপন মনে কথাগুলো বলে একটা শ্বাস নিয়ে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল অনিমা। অফিসে এসেই ওরও একটা কথাও না বলে মুখ ফুলিয়ে ডেস্কে এসে বসে একমনে কাজে লেগে গেল। তীব্র অবাক হয়ে তাকিয়ে রইল ওরুর দিকে, কিন্তু কিছু বলতে গিয়েও পুলো না। ওরু কিছু না বলে চুপচাপ কাজ করছে। তীব্র কয়েকবার আর চোখে দেখেছে, কিন্তু কিছুই বলেনি। আসলে অনিমার আসার জন্য অপেক্ষা করছে। কিছুক্ষণের মধ্যেই অনিমা এসে হাজির হলো ডেস্কে বসে কম্পিউটার অন করে। প্রথমে তীব্রর দিকে তাকালো, তারপর ওর দিকে তাকাতেই অনিমার ভুরুজোড়া কুচকে গেল। তীব্রর দিকে তাকিয়ে ভুরু নাচিয়ে ইশারা করে জিজ্ঞেস করলো কি হয়েছে। তীব্র ঠোঁট উল্টে ঘাড় সংকুচিত করে বোঝালো যে ও নিজেও জানে না। অনিমা আরেক দফা ওরুর দিকে তাকালো। ওরু বেশ বিরক্ত, সেটা বোঝা যাচ্ছে। অনিমা তীব্রকে ইশারা করে বলল এখন চুপ থাকতে। লাঞ্চ টাইমে ওরা তিনজনে ক্যান্টিনে খেতে বসলো। অনিমা এবার ওরুকে জিজ্ঞেস করলো, কি ব্যাপার বলতো, সকাল থেকে দেখছি মুখ ভার করে বসে আছিস কেন? এটা শুনে ওরুর মুখের থেকে চামচ নামিয়ে অনিমার দিকে তাকালো। তীব্র উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছে। ওরু আবার খাওয়াই মনোযোগ দিয়ে বলল, কিছু না তো। অনিমা এবার বিরক্ত হয়ে বলল, এই ড্রামা কুইন, তোর পেটে কোনো কথা একদিনও ঠিক মতো বসে থাকে না, আমরা সেটা ভালো করেই জানি। একটু পর নিজে শ্বশুর করে বলতে শুরু করবি।
তীব্র অনিমার কথায় সায় দিয়ে বলল, কিন্তু তখন আমরা কাজে ব্যস্ত থাকবো, আর তুই পকর পকর করে আমাদের ডিস্টার্ব করবি। তাই টাইম ওয়েস্ট না করে এখনই বলে ফেল। অরুমিতা এবার শব্দ করে চামচটা টেবিলে রেখে বলল, ওই আশিক না ফাশিক পেয়েছেটা কি? হ্যাঁ, যা খুশি করছে। কালকে জোর করে নাম্বার নিয়েছে, কাল সারা রাত ফোন করে জ্বালিয়েছে জানিস। প্রথমে ভদ্রতার খাতিরে ভালো করে কথা বললেও পরে বিরক্ত হয়ে কটা শুনিয়ে দিয়েছি, তবুও জ্বালিয়েছে ইডিয়েটটা। খালি ফ্লটিং মার্গা কথা বলে, মাথা ব্যথা বানিয়ে দিয়েছে। এক নিঃশ্বাসে কথাটা শেষ করে অরু, অনিমা আর তীব্রর দিকে তাকালো। দুজনেই হাঁ করে তাকিয়ে আছে অরুর দিকে। সেটা দেখে অরু ভুরুকুচকে ওদের দুজনের সামনে তুড়ি বাঁচিয়ে পড়ল। হ্যালো, কোথায় হারিয়ে গেলি? অনিমা কোনো রকমে নিজেকে সামলে পড়ল। তুই কি আদ্রিয়ানের বন্ধু আশিস ভাইয়ের কথা বলছিস? অরু বিরক্তিকর দৃষ্টিতে অনিমার দিকে তাকিয়ে পড়ল। না, আমি আমার জামাইয়ের কথা বলছি, অবশ্যই ওই বান্দরের কথা বলছি। অনিমা কিছু বলবে তার আগে তীব্র পড়ল, কিন্তু আশিস ভাই তোকে বিরক্ত কেন করছে? অরুমিতা মুখ ফুলিয়ে পড়ল, আমি কি জানি? আমার হাসিতে নাকি সে খুন হয়ে গেছে, মুখ ভেঙচি দেখে নাকি ওনার হার্টে ধাক্কা লেগেছে। এসব রিডিউকুলাস কথাবার্তা বলে কান ঝালাপালা করে দিল। অনিমা আর তীব্র কিছুক্ষণ চুপ থেকে একসাথে শব্দ করে হেসে দিল, আর অরুমিতা মুখ ফুলিয়ে খেতে শুরু করলো। অনিমা হাসি থামিয়ে পড়ল, আদ্রিয়ান তো বলছে আশিস ভাইয়া একটু অন্যরকম, তাই হয়তো। তীব্র অনিমাকে থামিয়ে দিয়ে এক ভুরু উঁচু করে অনিমাকে উদ্দেশ্য করে বলল, এসে আই নো আদ্রিয়ান, আদিবার আশিস ভাইয়ের সেম এজ, কিন্তু আদিবার আশিস ভাইদের বেলায় ভাইয়া আর আদ্রিয়ান ভাইয়ের বেলায় শুধুই আদ্রিয়ান। কেস কি বলতো? তীব্রর কথা শুনে অরুমিতাও খাওয়া ছেড়ে উৎসুক দৃষ্টিতে তাকালো অনিমার দিকে। অনিমা তো পড়ল মহা অস্বস্তিতে। ঠিকই তো, ও কেন আদ্রিয়ানকে ভাই বলতে পারে না? কেন জানি আদ্রিয়ানের প্রতি ওর ভাই শব্দটা আসেই না। তাই কোনো উত্তর না দিতে পেরে মাথা নিচু করে প্লেটে স্পুন ঘষতে লাগলো। অরুমিতা ঠ্যাস মেরে পড়ল, শুধু কি তাই, রাত 3টে বাজে ফোন করা, কফি শপে হাতের উপর হাত রেখে বসা, লেক পার্কে আমাদের চোখের ফাঁকি দিয়ে আলাদা সময় কাটাতে চলে যাওয়া। আহা আহা। তীব্র ওর কথায় সাইতেই পড়ল, হ্যাঁ ইয়ার, একদিনের আলাপেই দেখা করতে ডেকে নিল, তারপর আসার সময় ওখানে ফিসফিস করে কি যেন বলেছিল উনি। এদের কিচ্ছা দেখে আমাদেরও এই গানটা মনে পড়েছে। অরুমিতা কৌতূহলী হয়ে জানতে চাইল, কোনটা রে? তীব্র খানিক সুর দিয়ে বলল, দো দিল মিল রাহা হে মগর চুপকে চুপকে। অনি বিরক্তিকর দৃষ্টিতে ওদের দিকে তাকিয়ে পড়ল, থামবি তোরা? কোথাকার কথা কোথায় নিয়ে যাচ্ছিস? অরুমিতা আর তীব্র হাসতে হাসতে একসাথে বলল, হ্যাঁ, এখন তো আমরাই থামবো, চালিয়ে তো তোরা যাবি। অনিমা আর কিছু না বলে খাওয়াই মন দিল, কারণ ও জানে এদের এখন যতই বলুক ওরা থামবে না। আর ওদের কথায় অনিমা অনেকটা লজ্জাও পাচ্ছে, কিন্তু সেটা বহিঃপ্রকাশ করা যাবে না, তাহলে ওরা আরও পেয়ে বসবে। আদ্রিয়ান, আদিব আর আশিসের সাথে রেস্টুরেন্টে ঢুকেছে। আদ্রিয়ানকে দেখে হই হুল্লোড় পড়ে গেছে সবার মধ্যে। সেলফি অটোগ্রাফের জন্য হুমড়ি খেয়ে পড়ছে অনেকেই। আশিস বিরক্ত হয়ে বলল, এসে গেছে দিদি মুরগির দল। আদ্রিয়ান যতটা সম্ভব সামাল দিয়ে তারপর গার্ডসদের ইশারা করতেই তার সবাইকে সরিয়ে জায়গা করে দিল। এরপর ওরা সোজা ওদের বুক করা আলাদা রুমে গিয়ে বসলো। আদ্রিয়ান বসে আশিসকে উদ্দেশ্য করে বলল, ওরা কোনো তিথি মুরগি না, ওরা আছে বলেই আজ আমি সেলিব্রিটি। সো এইসব আর বলিস না, আমার পছন্দ না কিন্তু। আশিস বেচারা ভদ্র ছেলের মতো মাথা নাড়ল, কারণ আদ্রিয়ান এইসব বিষয়ে খুব সেন্সিটিভ। খাবার আসার পর ওরা খেতে শুরু করলো। হঠাৎ আদিব বলল, অনিমাকে নিয়ে কি ভাবলি? আদ্রিয়ান ভুরুকুচকে বলল, মানে? দেখ, এখন এটা বলিস না যে ওর প্রতি তোর কোনো ফিলিংস নেই। যে ছেলে হুট করে অপরিচিত কোনো মেয়ের সাথে কফি খেতে বসতেও পছন্দ করে না, সে ছেলে একটা অপরিচিত মেয়েকে নিজে ডেকে এনে তার সাথে সারাদিন কাটালো, সেটা এমনি এমনি হতে পারে না বস। আশিস তাল মিলিয়ে বলল, তাও আবার আলাদা গিয়ে নিয়ে গিয়ে ঘেরা। আদ্রিয়ান কিছু বলল না। আদিব এবার আস্তে করে জিজ্ঞেস করলো, ভালোবাসিস ওকে? আদ্রিয়ান প্লেটের দিকে তাকিয়ে বলল, আই ডোন্ট নো হিয়ার, বাট ওর প্রতি একটা আলাদা টান তৈরি হয়ে গিয়েছে। এরকম মনে হয় যে ওকে সবসময় আমার সামনেই রাখে। এত অল্প সময়ে কারোর প্রতি এতটা টান তৈরি হতে পারে আগে জানতাম না। আমার ওকে চাই আর সারা জীবনের জন্য, এনি হাউ। আদিব হালকা হেসে জিজ্ঞেস করলো, যদি ও তোর হতে না চায়?
উত্তরে আদ্রিয়ান বাঁকা একটা হাসি দিল, আর আদিব আশিস দুজনের দিকে তাকিয়ে ছোট্ট নিঃশ্বাস নিল। তারপর আশিস বলল, বুঝলাম। আদ্রিয়ান ভোর কুচকে বলল, কি বুঝলি? আদিব আর ইসরাক একসাথে জোরে চেঁচিয়ে বলে উঠল, ইউ আর ইন লাভ। আদ্রিয়ান তাড়াতাড়ি কানে আঙ্গুল দিয়ে পড়ল। আরে ইয়ার। চৌধুরী মেনশনে ডাইনিং টেবিলে বসে আছে মিস্টার রঞ্জিত, ওনার স্ত্রী আর শালক কবির শেখ, মানে রিকের মামা। শুকুনি মামাও বলা যেতে পারে, কারণ ভাগ্নের সব কুকর্মে শুধু যে তারই সমর্থন থাকে তাই না, ভাগ্নিকে কুমন্ত্রণা দিতেও সে সমান পারদর্শী। মহাভারত সিরিয়ালের ডিরেক্টর রবি চোপড়া যদি রিক আর কবি শেখকে আগে দেখতেন তাহলে নিশ্চয়ই দুর্যোধন আর মামা শকুনির ক্যারেক্টার এর অফার ওদেরকেই করতেন। মিস্টার রঞ্জিত ডাইনিং টেবিলে লাঞ্চ করতে বসে ছেলেকে দেখতে না পেয়ে ভুরুকুচকে মিসেস লিমা চৌধুরীর দিকে তাকিয়ে বলল, তোমার ছেলে কোথায়? মিসেস লিমা ইতস্তত করে বলেন, ডাকতে গিয়েছিলাম কিন্তু দরজা খোলেনি, এখনো ঘুমাচ্ছে মনে হয়। রঞ্জিত চৌধুরী ভুরুকুচকে বলেন, হ্যাঁ সেই, সারা রাত মদ গিলবে, তারপর সারা দিন মরার মতো বিছানায় পড়ে থাকবে। মিসেস লিমাও এবার বিরক্তি নিয়ে বলেন, মেয়েটাকে এনে দিচ্ছ না কেন বলো তো, তাহলে হয়তো। মিস্টার রঞ্জিত ধামকি দিয়ে বললেন, তাহলে কি বলো? ওই মেয়ে থাকতে তোমার ছেলে নেশা করতো না? মাঝে মাঝেই নেশা করে গিয়ে অকারণেই কত মারধর করতো, মেয়েটাকে ভুলে গেছো। মিসেস লিমা কান্না জড়িত কণ্ঠে বলেন, আমি কিছু জানি না, আমার ছেলের এই অবস্থা আমি আর মানব না। তুমি যেভাবেই হোক ওই মেয়েকে খুঁজে আনো। আচ্ছা দেখছি, তুমি ভেতরে যাও। কিন্তু মিস্টার রঞ্জিত ধমক দিয়ে বলেন, যাও। মিসেস লিমা ভেতরে চলে গেলেন। এবার কবি শেখ মুখ খুলেন, একটা হাসি দিয়ে বলেন, ওই মেয়েটা যখন ছিল তখন কিন্তু বাবাই এমন ছন্নছাড়াভাবে চলতো না, তাই না? রঞ্জিত চৌধুরী জুসের গ্লাসে চুমুক দিয়ে বলেন, আমি জানি, আর আমি ইচ্ছে করেই এই মেয়েকে খুঁজিনি এতদিন, কারণ আমি চাই না ও আমার বাড়িতে উঠুক, কারণ বিষধর সাপের বাচ্চা বিষধরই হয়। তোমার কি মনে হয় যার বাপ এত ভয়ঙ্কর সাহসী ছিল তার মেয়ে তো ভীতু? কবির খান অবাক হয়ে বললেন, মানে ওর বাবার অসম্পূর্ণ কাজটা সম্পূর্ণ করার জন্যে উঠে পড়ে লেগেছে ও। ওর জীবনে একটাই লক্ষ্য, আমাকে এক্সপ্লোজ করে শেষ করে দেওয়া, আর সেই কাজটাই দিনরাত খেটে করছে ও। হ্যাঁ, ও ভয় পায় ঠিকই, কিন্তু সেটা শুধু এবং শুধু রিককে, কারণ রিক ওর ওপর যেই টর্চারগুলো করতো সেটা কোনো শক্ত হৃদয়ের মানুষ হয়ে গা হিম করে দেবে। কিন্তু ওই মেয়ের কাছ থেকে বাঁচতে হলে ওর বাপের মতো ওকেও সরে দিতে হবে। এতদিন আমি রিকের ওকে ভুলে যাওয়ার অপেক্ষায় করছিলাম, কিন্তু এই ছেলে তো যতদিন যাচ্ছে ততই পাগল হচ্ছে ওই মেয়ের জন্য। কি দেখেছে ওই মেয়ের মধ্যে কে জানে। কবি শেখ কিছুক্ষণ চুপ করে কিছু একটা ভেবে বলেন, আমার কাছে একটা প্ল্যান আছে জিতু, যাতে সাপও মরবে আর লাঠিও ভাঙবে না। মিস্টার রঞ্জিত ভুরকুচকে বলেন, কি প্ল্যান? দেখুন, খুনাখুনি করে বাবাইয়ের মনে ক্ষোভ তৈরি করার দরকারটা কি? যেহেতু মেয়েটা বাবাইকে ভয় পায়, আর বাবাইকে আমি যতদূর চিনি ও ওই মেয়েটাকে খোলায় রাখবে না, বন্দি করে রাখবে। তাই ওই মেয়েটা আপনাকে এক্সপেক্ট করার প্রমাণ খুঁজতে বাইরেও যেতে পারবে না। এতে দেখুন আপনিও নিরাপদ থাকবেন আর আমার বাবাও খুশি হবে। তাই বলছি মেয়েটাকে খুঁজে বাবাইয়ের হাতে তুলে দিন, বাকিটা বাবাই সামলে নেবে। মিস্টার রঞ্জিত কোনো উত্তর দিলেন না, তবে বুদ্ধিটা মন্দ লাগেনি তার। উনি জুস খেতে খেতে ভাবলেন, ঠিকই তো, বিষধর সাপটিকে পিটিয়ে মেরে ফেললে মজা আছে নাকি? বিষধর সাপের বিষ দাঁত ভেঙে তাকে নিজের মতো করে নাচাতেই তো আসল মজা। কথাটা ভেবে আপন মনে শয়তানি হাসি দিলেন মিস্টার রঞ্জিত। মিস্টার রঞ্জিত কোনো উত্তর দিলেন না, তবে বুদ্ধিটা মন্দ লাগেনি তার। উনি জুস খেতে খেতে ভাবলেন, ঠিকই তো, বিষধর সাপকে পিটিয়ে মেরে ফেলার মজা আছে নাকি? বিষধর সাপের বিষ দাঁত ভেঙে তাকে নিজের মতো করে নাচাতেই তো আসল মজা। কথাটা ভেবেই আপন মনে শয়তানি হাসি দিলেন মিস্টার রঞ্জিত। আজকে রাতে আবারও বর্ষণ শুরু হয়েছে, তবে ভারী বর্ষণ না, গুড়ি গুড়ি এর চেয়ে একটুখানি বেশি, আর মাধ্যমে চেয়ে একটুখানি কম। বাজ পড়ছে না এখনো, রাতের বৃষ্টির টুপুর টুপুর শব্দ, তারপর বৃষ্টি ভেজা ঠান্ডা বাতাসের সাথে হালকা হালকা বৃষ্টির ঝাপটা। বর্ষার রাতে এই মনোমুগ্ধকর পরিবেশের প্রায়ই দেখা মেলে। এমন সময় কেউ পছন্দ করে কম্বল মুড়ি দিয়ে ঘুমাতে, আর কেউ পছন্দ করে জানালার সামনে বা বেলকনিতে দাঁড়িয়ে বর্ষণের সেই রাতটাকে উপভোগ করতে। অনিমা এই দুই কাতারের মধ্যেই পড়ে।
যখনই বাজ পড়ে তখনই সে কম্বল মুড়িতে ঘুমাতে ভালোবাসে। আর যখন কম গতির হালকা বৃষ্টি থাকে তখন সে দ্বিতীয় কাজটাই করে। তাই এখন বেলকনিতে চেয়ার নিয়ে বসে কফি খেতে খেতে বৃষ্টি দেখছে আর নানা জল্পনা কল্পনা করে চলেছে। আর অপরদিকে আদ্রিয়ানও বেলকনির রেলিং ধরে দাঁড়িয়ে বৃষ্টি দেখছে। আদ্রিয়ানের কিন্তু দ্বিতীয় কাতারেই পড়ে। বাইরের বৃষ্টি হলে ঘুমিয়ে থাকার কথা ভাবতেই পারে না সে। অনিমার চেহারাটা বারবার মনে পড়ছে তার। ভাগ্যে সেদিন ওই লোকগুলো অ্যাটাক করেছিল আর ও কিছু না ভেবে ওই ফ্ল্যাটে ঢুকেছিল। তাই তো ওর প্রাণ ভোমরাটাকে পেয়েছে। ওর বাঁচার তো দুটোই কারণ ছিল, এক ওর গান, দুই হলো কিন্তু এই মেয়েটা এসে সব কিছু বদলে দিল। ওকে বাঁচার নতুন এক প্রধান একটা কারণ করে দিল। আচ্ছা, কি করছে এখন ওর জান পাখিটা? ঘুমিয়ে গেছে নাকি বৃষ্টি দেখছে? ফোন করবে একটা। এতক্ষণ যাবৎ নিজের মনে এসব আউড়ে নিয়ে ফোনটা হাতে নিল আদ্রিয়ান। কিছুক্ষণ ভেবে কল করেই দিল। নিজের ভাবনে মগ্ন অনিমা ফোনের আওয়াজ পেয়ে বেলকনি থেকে উঠে তাড়াতাড়ি ফোনটা নিয়ে দেখে আদ্রিয়ানের কল। একটু অবাক হলো ও। তারপর বেলকনির চেয়ারে বসে ফোনটা রিসিভ করে কানে নিয়ে বলল, হ্যালো, কেমন আছো? ভালো, আপনি? বেশ ভালো। কি করছো? এই তো বেলকনিতে বসে আছি। আদ্রিয়ান ছোট্ট করে বলল। ও। অনিমা কিছু না বলে চুপ করে রইল। আদ্রিয়ান নিজেই বলল, আচ্ছা, তুমি এত রুড কেন বলো তো? মানে নিজে থেকেও তো মাঝে মাঝে একটা ফোন করতে পারো, তাই না? অনিমা কি বলবে বুঝতে পারছে না। এরকম প্রশ্নের কি উত্তর দেওয়া যায় সেটাই ভেবে পাচ্ছে না। তাই কিছু না বলে চুপ করে রইল। আদ্রিয়ান হালকা হেসে দিয়ে বলল, উত্তর না থাকলে চুপ করে থাকাটা কি তোমার অভ্যাস? তো উত্তরটা না থাকলে আর কি করা যায়? ওই টপিকেই অন্য কিছু বলতেই পারতে। অনিমা একটু অবাক হলো। অন্য কি বলবে তাই কৌতূহলী কণ্ঠে জিজ্ঞেস করলো, লাইক আমার এই প্রশ্নের উত্তরে বলতে পারতে ঠিক আছে, এরপর থেকে ফোন করব। অনিমা হেসে দিল। সত্যি ছেলেটা অদ্ভুত, তার চেয়েও অদ্ভুত ওর কথাবার্তা। অনিমা কথার টপিক পাল্টে বলল, আপনি কি করছেন? আমি ব্যালকনিতেই আছি, তবে বসে না, দাঁড়িয়ে। ও, তোমার সাথে আবার মিট করতে ইচ্ছে করছে। অনিমা চমকে গেল, সাথে একটু অবাকও হলো। কি চাইছেটা কি এই ছেলে? কি চলছে আদ্রিয়ানের মনে? অনিমা যেটা ভাবছে সেটা কি সম্ভব আদৌ? অনিমা এসব কথা ভাবতে ভাবতেই আদ্রিয়ান বলল, কি হলো, কি ভাবছো? অনিমা হকচকিয়ে বলল, না কিছু না তো। আদ্রিয়ান অনিমার এমন কাণ্ডে হেসে দিল। হাসতে হাসতেই বলল, আচ্ছা ঠিক আছে, অফিস টাইম শেষ করো কখন তোমাদের? আমি তো রাত 8টায় শেষ করি, তবে কাজ থাকলে আরো রাত হয়। কথাটা শুনে আদ্রিয়ানের মোটি একটু অফ হয়ে গেল। ও মনে মনে ভেবে রেখেছিল কালকে দেখা করবে অনির সাথে, কিন্তু রাত 8টার পর অফিস শেষ হলে তো সেটা সম্ভব নয়। তাই একটু মন খারাপ নিয়ে নিচু কণ্ঠে বলল, ও। অনিমা একটু ইতস্তত করে বলল, কিন্তু সকালে দুপুরের পর আর কাজ নেই। সকালে শুধু একটা কলেজে যেতে হবে, ছাত্ররা মানববন্ধন করেছে সেই নিউজ করার জন্য। ওটা করতে করতে দুপুর হয়ে যাবে, তারপর ফ্রি আছি। কথাটা শুনে আদ্রিয়ানের মুখে হাসি ফুটে উঠল। যাক, তাহলে কালকে তার প্রেয়সীকে কাছ থেকে দেখতে পাবে সে। তাই খুশি খুশি কণ্ঠেই বলল, দেন ওই কলেজের নাম আর অ্যাড্রেসটা একটু মেসেজ করে দাও, আমি ওখান থেকে তোমাকে পিক করে নেব। অনিমা অবাক হয়ে বলল, পিক করবেন? স্বাভাবিক ভঙ্গিতে উত্তর দিল, হ্যাঁ। বাট অনিমাকে কথাটা শেষ করতে না দিয়ে আদ্রিয়ান বলল, নো, কিন্তু আমি কাল আসছি, সো স্কুটি নিয়ে বেরিও না। তীব্রকে বলো তোমায় নিয়ে যেতে। অনিমা নিজেও চাই যে আদ্রিয়ান আসুক, তবুও আদ্রিয়ানকে চালানোর জন্য একটু দুষ্টামি করে পড়ল, আরে আপনি আসলেই তো হবে না, আমি যেতে চাই কিনা সেটাও শুনবেন না? আদ্রিয়ান এবার একটু ধমকে সুরে বলল, আমার যেটুকু শোনার দরকার সেটুকু শুনে নিয়েছি, আমি পারমিশন চাইনি তোমার। ওকে, কালকেই আমি আসছি। আর রইল তুমি যেতে চাওয়া কি না চাওয়া সেই প্রশ্ন। যেতে না চাইলেও তুলে নিয়ে আসবো, গট ইট? বলে ফোনটা কেটে দিল আদ্রিয়ান। অনিমা বেশ অবাক হলো, হঠাৎ এভাবে রেগে গেল কেন? আর কি যেন বলছিল, যেতে না চাইলে তুলে নিয়ে যাবে? পাগল টাগল হয়ে গেল নাকি? যা খুশি করুক, শুধুই ধমকালো ব্যাটা খবিস। বলে মুখটা ফুলে অ্যাড্রেস মেসেজ করে গিয়ে শুয়ে পড়ল অনিমা। এদিকে আদ্রিয়ান ফোন কাটার পর বড় বড় কয়েকটা শ্বাস নিয়ে নিজেকে শান্ত করে বিড়বিড় করে নিজেকে পড়ল, কুল আদ্রিয়ান, কুল। কি করছিস কি তুই? কন্ট্রোল ইউর সেলফ, কন্ট্রোল। তোর এই রূপ ওর জন্য না, একদমই না।
লম্বা একটা শ্বাস নিয়ে নিজেকে ঠান্ডা করলো আদ্রিয়ান, তারপর বলল, ও কি রাগ করেছে? সরি বলতে হবে। ফোনটা হাতে নিয়ে কল করতে গিয়েও থেমে গেল, তারপর আপন মনেই বলল, থাক, এখন আর ফোনটা করার দরকার নেই, কালকে সরাসরি সরি বলে দেব। ফোনটা রেখে রেলিং ধরে দাঁড়িয়ে বৃষ্টি দেখতে দেখতে ভাবলো কদিন আগে অবধি মেয়েটাকে চিনত না সে, কিন্তু এখনও সবটা জুড়ে অনিমার বসবাস। সত্যি নিয়তি খুব জটিল, একটা ছোট্ট ঘটনা মুহূর্তে সব কিছু বদলে দেয়। গিটার হাতে নিয়ে বেলকুনিতে বসে টুংটাং সুর তুলতে তুলতে চোখ বন্ধ করে অনিমার কথা ভাবতে লাগলো ও। তীব্র গাড়ি নিয়ে অনিমার ফ্ল্যাটের সামনে ওয়েট করছে। 5 মিনিট মাথায় অনিমা দ্রুত পদে এসে গাড়িতে উঠে বসে পড়ল। তীব্র গাড়ি স্টার্ট দিতে দিতে বলল, কি ব্যাপার বলতো, আজ আমাকে নিয়ে আসতে বললি? অনিমা সিট বেল্ট বাঁধতে বাঁধতে বলল, আদ্রিয়ান আসবে আজকে। এটা শুনে তীব্র প্রথমে একটু অবাক হলো, তারপর মুচকি এসে পড়ল, ওয়াও ভাই, ভালোই তো চলছে তোদের। তা ভাইয়া থেকে জিজু কবে হচ্ছে? অনিমা বিরক্ত হয়ে তাকালো তীব্রর দিকে, তারপর বিরক্তি নিয়ে বলল, তোরা কেন এসব ফালতু মজা নিস বলতো? তীব্র হেসে গাড়ি চালাতে চালাতে বলল, ফালতু নাকি সেটাই পরেই দেখা যাবে। অনিমা কিছু বলল না, কিছুক্ষণ পর কিছু একটা ভেবে বলল, বাই দ্য ওয়ে, ওরা কোথায়? ওর বাড়িতে পুজো আছে আজ, তাই ছুটি নিয়েছে। অনিমা খানিকটা অবাক হয়ে পড়ল, প্রতিবার তো আমাদের নিয়ে যায়, এবার কি হলো? তীব্র হেসে দিয়ে বলল, কারণ এবার ওদের দিদা এসেছে। হয়তো আমরা মুসলিম, এতে আরুর বাবা মায়ের প্রবলেম না থাকলেও ওর দিদার ব্যাপক প্রবলেম। এবার বুঝলি নাকি? আরো কিছু বলতে হবে? বুঝলাম। আমরা গেলে বুড়ি ক্যাট করবে, তাই ডাকিনি হয়তো। এরপর দুজনেই হেসে দিল। সারা রাত ক্লাবে বন্ধুদের সাথে পার্টি করে সকাল 8টায় বাড়িতে এলো রিক। মিস্টার রঞ্জিত সোফায় বসে কফি খেতে খেতে পেপার দেখছিলেন, আর তার পাশেই কবি শেখ বসে কফি খাচ্ছেন। ছেলেকে দেখে মিস্টার রঞ্জিত একটা ছোট্ট শ্বাস নিলেন। প্রায়ই সারা রাত বাইরে কাটিয়ে আসে ও, এসব দেখতে দেখতে এখন অভ্যস্ত উনি। রিক ভেতরে যেতে নিলেই মিস্টার রঞ্জিত গম্ভীর কণ্ঠে বললেন, শুনে যাও। রিক ভুরুকুচকে তাকালো। এখনও পুরো মাতাল না হলেও নেশাটা পুরোপুরি কাটেনি, তাই চোখ ঝাপসা দিয়ে ভাঙ্গা গলায় পড়ল, বলো। মিস্টার রঞ্জিত চায়ের কাপে চুমুক দিয়ে বললেন, ওই মেয়েটার একটা ছবি দিয়ে যেও। রিক একটু অবাক হয়ে পড়ল। ওর ছবি দিয়ে কি করবে? ওকে খুঁজতে লোক লাগাবো। রিক একটু চুপ থেকে রাগী গলায় বলল, তার মানে এতদিন খোঁজুনি তুমি ওকে, তাই না? মিস্টার রঞ্জিত হক চুকিয়ে গেলেন। আমতা আমতা করে বললেন, আসলে রিক তার বাবাকে থামিয়ে দিয়ে বলল, স্টপ দ্যাট, কোনো এক্সকিউজের দরকার নেই আমার ধারণাটাই সত্যি ছিল। খোঁজুনি তুমি ওকে। এখন খুঁজবো তো। আর খোঁজার দরকার নেই তোমার, আমি লোক লাগিয়ে দিয়েছি অলরেডি। তুমি তোমার কাজ নিয়ে থাকো, যাও। এটুকু বলে ভিতরে যেতে নিয়েও থেমে গেল, তারপর চেঁচিয়ে বলল, মম, আমি এখন ঘুমাবো। আমার খিদে পেলে আমি নিজে গিয়ে খাবার চাইবো। সো ডাকাডাকি করে কেউ যেন আমার ঘুমটাকে ডিস্টার্ব না করে। বলে হনহন করে চলে গেল রিক। আর মিস্টার রঞ্জিত রাগান্বিত গলায় পড়ল, ছেলেটা দিন দিন বেশি বেপরোয়া হয়ে যাচ্ছে। মিসেস লিমা হাত মুছতে মুছতে এসে বলেন, ছেলে তো তোমারও, তাই না? তুমি ওর চেয়ে কোনো অংশ ভালো? ডক্টর বলেছে বলে মদ খাওয়াটা কমিয়ে দিয়েছো, এছাড়া আর পার্থক্য কি? মিস্টার রঞ্জিত তাতে দাঁত চেপে পড়লেন, বেশি কথা না বলে চুপচাপ ব্রেকফাস্ট সার্ভ করো। মিসেস লিমা চলে গেলেও মিস্টার রঞ্জিত গভীরভাবে ভাবছেন, সত্যি ছেলের লাগামটা আরও আগেই ধরা উচিত ছিল ওনার। এখন আর কিছুই করেনি, ছেলে যে টোটালি তার হাতের বাইরে চলে গেছে সেটা বুঝছেন উনি। নিউজ শ্যুট করে অনিমা কলেজ গেটের সামনে দাঁড়িয়ে আছে। তীব্রর কাজ ছিল তাই চলে গেছে। এই মধ্যে আদ্রিয়ানের গাড়ি এসে থামলো ওর সামনে। প্রথমে হক চকিয়ে গেল, পরে বুঝতে পারলো এটা আদ্রিয়ান দরজা খুলে বাইরে পেরিয়ে এলো। আজকেও ক্যাপা সানগ্লাসের জন্য সহযোগে কেউ চিনবে না। আদ্রিয়ান দ্রুত পদে এসে অনিমার হাত ধরে পড়ল, তাড়াতাড়ি চলো, কেউ চিনে ফেললে ফেসে যাব। গার্ডটাও নিয়ে আসিনি আমি। বলে অনিমার হাত ধরে গাড়ির ফ্রন্ট সিটে বসিয়ে দিয়ে নিজের ড্রাইভিং সিটে গিয়ে গাড়ি স্টার্ট দিল। দুজনেই চুপ করে আছে, তবে আর চোখে দুজনকে দেখে চলেছে। আধা ঘন্টা পর একটা রেস্টুরেন্টের সামনে গাড়িতে থামলো আদ্রিয়ান। এখন ওর বুক করা প্রাইভেট রুমে নিয়ে গেল অনিমাকে। তবে এই দীর্ঘ সময় দুজনেই চুপ ছিল। আদ্রিয়ান অনিমার দিকে তাকিয়ে পড়ল। কি খাবে? অনিমা নিচু কণ্ঠে পড়ল, আপনি যা অর্ডার করবেন। শিওর? ইয়া। আদ্রিয়ান খাবার অর্ডার করে দিল। অনিমা একদিনের নিচের দিকে তাকিয়ে আছে, কেন জানি খুব আনিজে লাগছে তার।
আর আদ্রিয়ান গালে হাত দিয়ে একধানে দেখে চলেছে অনিমাকে। ওই মুখের দিকে সারা জীবন তাকিয়ে থাকলেও যেন ক্লান্ত হবে না সে। রিক খাটে উপর হয়ে এলোমেলোভাবে শুয়ে আছে, তবে ঘুমাচ্ছে না। ঘুম ভেঙে গেছে একটু আগে, এখন শুধু শুয়ে আছে, গভীরভাবে ভাবছে কিছু কি আছে ওই একটা মেয়ের মধ্যে যে ওর না থাকা ওকে এত পোড়াচ্ছে। পিঠে কেউ হাত রাখতেই পিছন ঘুরে তাকালো রিক। তাকিয়ে কবির শেখকে দেখে উঠে বসে চোখ ডলে বলল, বসো। কবির শেখ টি টেবিল থেকে খাবার রিকের দিকে বাড়িয়ে পড়ল। আগে এটা খেয়ে নাও। রিক বিরক্ত হয়ে বলল, খিদে নেই মামা আমার। কবির শেখ রিকের কাঁধে হাত রেখে বললেন, লোক লাগিয়েছ তো পেয়ে যাবে ওকে। রিক এবার রাগি গলায় বলল, ড্যাড এটা কেন করলো মামা? কেন খুঁজিনি ওকে? এটা জেনেও যে আই ডেসপারেটলি ওয়ান্ট হার। আচ্ছা বাবাই, এসব বাদ দাও, আগে খেয়ে নাও। পারছি না মামা, পারছি না বাদ দিতে। ও ও ও কতদিন ধরে নেই আমার কাছে। এতদিন ওকে যদি কেউ বিয়ে করে নেয়, কিংবা ও যদি কাউকে ভালোবেসে ফেলে, তাতে কি? যার কাছে থাক তাকে দুনিয়া থেকে সরিয়ে দিয়ে ওকে নিয়ে আসবে। স্পেল না মামা, তুমি বুঝছো না। আমি বারণ করার পরেও কলেজের অনুষ্ঠানে একদিনও হালকা সেজে গিয়েছিল, আর ছেলেরা ওকে দেখে ফিদা হচ্ছিল। তার শাস্তি হিসেবে আমি ওর মুখে গরম পানি ঢেলে দিয়েছিলাম। আমায় পায়ে ধরে অবধি ক্ষমা চেয়েছিল, তবুও মাফ করিনি আমি। 2 দিন অবধি মুখ লাল হয়েছিল ওর, জানো তুমি। আর সেই জায়গায় ওকে অন্য কেউ টাচ করবে মানতে পারবো না আমি সেটা, কিছুতেই না। যদি কেউ সেটা করে তাহলে তার শেষ দিন ঘনিয়ে এসছে, আর ওই মেয়েকে কি করব সেটা ভাবতে পারবে না কেউ। বলে হনহন করে চলে গেল ওয়াশরুমে। আর কবির শেখ ওর যাবার দিকে তাকিয়ে খানিক হেসে পড়লেন, কি আছে ওই মেয়ের কপালে কে জানে। আর যদি প্রেমে পড়ে থাকে তাহলে সেই ছেলের অবস্থা তো, তবে যাই হোক, তাতে আমার কি। খাবার সামনে নিয়ে বসে আছে আদ্রিয়ান আর অনিমা। আদ্রিয়ান এবার অনিমার দিকে ইশারা করে বলল, শুরু করো। অনিমা শুরু করার পর আদ্রিয়ানও শুরু করলো। খাওয়ার সময় দুজন কোনো কথা বলেনি। খাওয়া শেষে আদ্রিয়ান টিস্যু দিয়ে হাত মুছতে মুছতে বলল, চলো। এখন কোথায়? ছাদে। অনিমা ভুরু কুচকে তাকিয়ে রইল আদ্রিয়ানের দিকে। আদ্রিয়ান সেদিকে পাত্তা না দিয়ে ওর হাত ধরে ওকে ছাদে নিয়ে গেল। ছাদে গিয়ে অনিমা অবাক হয়ে গেল। সত্যি খুব সুন্দর পরিবেশটা। এই ছাদ থেকে আশপাশটা দেখতে অসাধারণ লাগছে। আদ্রিয়ান পকেটে হাত ঢুকিয়ে সাইডে দাঁড়িয়ে পড়ল। অনিমা চারপাশটা দেখতে দেখতে পড়ল, ভীষণ। চলো সাইডে গিয়ে বসি। চলুন। আদ্রিয়ান আর অনিমা ছাদের পাশে গিয়ে বসলো। তবে 2 বার ঝুলিয়ে নিয়ে হাঁটু ভেঙে বসেছে দুইজন। বেশ কিছুক্ষণ দুজনই চুপ থেকে পরিবেশটা ফিল করছে। হালকা বাতাসে অনিমার চুলগুলো হালকা উঠছে। নীরবতা ভেঙে আদ্রিয়ান বলল, অনি। অনিমা অন্য ধ্যানে মগ্ন ছিল। আদ্রিয়ানের ডাকে হুশ আশায় হক চকিয়ে বলে, কালকের জন্য সরি। আসলে জানি না কেন একটু রেগে গিয়েছিলাম। সো সরি ফর মাই বিহেভিয়ার। অনিমা দাঁত দিয়ে নখ কাটতে কাটতে অবাক হয়ে পড়ল। আপনি কিসের কথা বলছেন? আদ্রিয়ান পুরো ভ্যাপাচাকা খেয়ে গেল। এরই মধ্যে ভুলে গেছে। যাক ভালোই হলো, ব্যাপারটা অতটাও মনে নেয়নি। কি হলো বলুন? অনিমাটাকে আদ্রিয়ানের হুঁশ এলো। নিজেকে সামলে বলল, নো নাথিং। ও বলে অনিমা আবার চারপাশটা দেখে ব্যস্ত হয়ে গেল। কিছুক্ষণ পর আদ্রিয়ান বলল, একটা কথা বলবো? অনিমা আদ্রিয়ানের দিকে তাকিয়ে বলল, বলুন। তুমি সাজো না কেন? নিমেষেই অনির মুখটা কালো হয়ে গেল। মুখের হাসি গায়েব হয়ে গেল। কিছুক্ষণ চুপ থেকে নিচু গলায় বলল, এমনি। অনিমা ছলছল চোখে নিচের দিকে তাকিয়ে আছে। পুরনো কথা খুব আঘাত করছে। আদ্রিয়ান খানিকক্ষণ চুপ থাকলো। তারপর অনিমার হাত ধরে নিজ 2 হাতের মুঠোয় আনলো। অনিমা একটু অবাক হলো, তাকালো না। আদ্রিয়ান মুচকি হেসে বলল, অনি লুক অ্যাট মি। অনিমা তবুও মাথা নিচু করে আছে। আদ্রিয়ান অনিমার গালে হাত রেখে বলল, তাকাও। অনিমা এবার আদ্রিয়ানের দিকে তাকলো। সাথে সাথে ওর চোখে জমে থাকা পানি গড়িয়ে পড়ল। আদ্রিয়ান অনিমার চোখের পানি আলতো হাতে মুছতে মুছতে পড়ল, একজন মানুষের জীবনে খারাপ কিছুদিন আসতেই পারে, তাই বলে সেটা ধরে সারা জীবন বসে থাকাটা বোকামি নয় কি? কারো জন্য তুমি নিজের জীবন কেন বদলাবে বলো? জীবনটা তোমার, আর সেটাকে সুন্দর করে তোলার দায়িত্ব শুধুই তোমার, বুঝলে? অনিমার চোখ দিয়ে আবারও অশ্রু গড়িয়ে পড়ল। আদ্রিয়ানের কথাগুলো আজ ওর আব্বুর কথা মনে করিয়ে দিল। ওর আব্বু ওকে এভাবে বোঝাতো। আদ্রিয়ান আবারও বলল, বেশি না, চোখে হালকা কাজল পরে দেখো, চোখগুলো আরো মায়াবী লাগবে। অনিমা কিছু না বলে আদ্রিয়ানের কাঁধে মাথা রেখে দিল। আছে
তার আবেগটাকে কিছুতেই নিয়ন্ত্রণ করতে পারছে না, খুব কান্না পাচ্ছে। তাই আদ্রিয়ানের কাঁধে মাথা রেখে নীরবে অশ্রু বিসর্জন দিচ্ছে সে। এই কান্না সুখের নাকি কষ্টের সেটা বলা মুশকিল, তবে কেঁদে নিজেকে হালকা করছে। অনিমা ওর কাঁধে মাথা রেখে আদ্রিয়ান অদ্ভুত এক শান্তি অনুভব করছে, তবে কাঁদতে বারণ করছে না। কিছু সময় কাঁদা উচিত, তাই নিজেও এক হাতে জড়িয়ে নিল ওর প্রাণ ভোমরাকে।